অনুষ্ঠান শুরুর ভূমিকায় বলেছিলাম যে আজকে যে আমাদের আলোচ্য মেডিসিন অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, এই অ্যানাকার্ডিয়াম ঔষধটা আমি আগেই বলেছিলাম এক দেহে দুই মন, কথাটা ইতিমধ্যে কয়েকবার আপনাদের কর্ণকুহরে ঢুকেছে। তার মানে আমাদের আগে আরও একটা কথা বলেছিলাম যে হোমিওপ্যাথি সাইকিয়াট্রিক্ট এই মেডিসিনটা, তার মানে কি সাইকিয়াট্রিক্ট কাকে বলে? মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বের যে ঔষধগুলো। আবার বলেছি এক দেহে দুই মন। আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে, এক ধরনের রোগী আছে যারা দেখবেন যে পৃথিবীটাকে শূন্য মনে হয়, আমার মাথাটার ভিতরে খালি খালি মনে হয়, শূন্য মনে হয়, পেটটার ভিতরে শূন্য মনে হয়, সমস্ত জায়গায় যেখানে যাবে ভরপুর, কিছুই দেখে না, সব শূন্যতা। এই শূন্যতা কিন্তু আমাদের এই অ্যানাকার্ডিয়ামের রোগী। অ্যানাকার্ডিয়ামের রোগীগুলোকে আমরা একদম বেঁধে রেখেছি, আমাদের যারা শেখানো হয়েছে বা শিখেছি যতটুকু, যে স্মৃতি দুর্বল হয়ে গেলে অ্যানাকার্ডিয়াম দাও, কাজ শেষ। এখানে একটা কথা আসছে ওর ভূমিকার ভিতরে যে নিউমোগ্যাস্ট্রিক মেডিসিন রেমেডি, এই কথাটার যদি ভারী বা ওজনটা যদি কেউ বোঝে, সে বুঝবে যে একটা সেন্টেন্সে কি বুঝিয়েছে। এই নিউমোগ্যাস্ট্রিক রেমেডি, আবার আমি বলেছি সাইকিয়াট্রিক রেমেডি। এই দুটো তিনটে কথার যদি ব্যাখ্যা করা যায় তাহলে এক উপন্যাস হয়। কারণ বিশেষ করে যারা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় যে সমস্ত রোগীগুলো ভোগেন, সেই রোগীদের ভিতরে এক শ্রেণীর আবার রোগী আছে যে পৃথিবী যা তাকায় সব শূন্য শূন্য, ভালো লাগে না, এই কারণে ব্রেন উদ্ভ্রান্ত হয় যে পৃথিবী এত শূন্য কেন, ঘরের ভিতরে দেখি শূন্য, আমার মস্তিষ্কের ভিতরে শূন্য, আমার পেটের ভিতরে শূন্য, সব শূন্যতা। প্লাস আর একটা কথা বলেছি যে এক দেহে দুই মন। এই অ্যানাকার্ডিয়ামের আরেকটা শ্রেণীর রোগীর ভিতরে, ওটা ছিল শূন্যতার এক শ্রেণীর রোগী, আরেকটা ডিসঅর্ডার হয়, সেটা হলো একটা দেহের ভিতরে তার দুটো মন বা আত্মা কাজ করে, দুরকম, ঠিক বিপরীত। এই যে আমাদের ডুয়েল কনফ্লিক্ট একটা লক্ষণ আছে রেপার্টরিতে, ডুয়েল কনফ্লিক্ট অত্যন্ত মূল্যবান, অত্যন্ত, এই রেপার্টরির কথাটা। ডুয়েল কনফ্লিক্ট, কনফ্লিক্ট হলো দ্বন্দ্ব, ডুয়েল মানে ডবল বা দ্বি, তার মানে দ্বিচারী মন। এক ধরনের মানুষ দেখবেন কখনো সিদ্ধান্ত নিতে পারে না, এরাই হলো এই ডুয়েল কনফ্লিক্টে ভোগে। তার মানে নিজের ভিতরে মনে হচ্ছে যে এইটা করা উচিত, হ্যাঁ একদম সিদ্ধান্ত নিয়ে টিয়ে সব কিছু কমপ্লিট করলো, আবার পরক্ষণেই আরেকটা মন এসে বলে না এটা করা যাবে না, সে বাধা সৃষ্টি করে। তাহলে যে এই ডুয়েল কনফ্লিক্ট, দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, নিজের ভিতরে দ্বন্দ্ব, আমরাও কম বেশি অনেক সময় ভুগি এই অন্তর্দ্বন্দ্বে। কিন্তু যারা টোটাল ডিসঅর্ডারে চলে গেছেন তাদের যে কি কষ্ট, তারা সুইসাইড পর্যন্ত করে ফেলে। কারণ একটা দেহের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারা, একটা দেহের ভিতরে দুজন, এবং এর সবচেয়ে কমপ্লেক্টটা, সবচেয়ে বড়টা হলো যেটা কঠিন, সেটা হলো বিপরীতমুখী বলেছি। দুটো কমপ্লেক্ট আমাদের এনে সাধারণ, কিন্তু এটা সম্পূর্ণ বিপরীত। তার মানে একটা আত্মা তাকে শুদ্ধ করতে চাচ্ছে, আর একজন এসে তাকে নষ্ট করতে চাচ্ছে। এই দেখা যায় এই লোকগুলো সাধারণত আমাদের সমাজে কিছু কিছু আপনারা খেয়াল করে দেখবেন, না আর কতকাল ও রাজনীতিভীতি বাদ বা অমুক সমুক বাদ, এবার নামাজে যাব, তাবলিকে যাব, ভালো হয়ে যাব, এই ভালো টালো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে কয়দিন করে কয়েকদিন একটু মোটামুটি এখানে টিকে থাকার পর আবার একদিন দেখা গেছে যে ক্লিন শেপ টেপ করে চলে গেছে সে আবার তার শয়তানিতে। তার মানে এই ডুয়েল কনফ্লিক্ট এই রোগীগুলো, এগুলো যখন মেন্টাল, এত স্বাভাবিক সাধারণ মানুষের কথা বলছি, কিন্তু এটা যখন দ্বন্দ্বে চলে যায়, কনফ্লিক্টে চলে যায়, ডিসঅর্ডারে চলে যায়, তখন অত্যন্ত মারাত্মক অবস্থা সৃষ্টি হয় এবং রোগী সুইসাইড পর্যন্ত করে। কারণ আমাদের দেহ, আমাদের মন আর আমাদের স্পিরিচুয়াল বা সোল বা আত্মা যে কথাটা বলি আমরা, তাহলে বডি, মাইন্ড অ্যান্ড সোল, তিনটা সমন্বয় থাকতে হবে, একটার সাথে একটার সুন্দর যোগসূত্র থাকতে হবে। এই যোগসূত্র যদি কেউ হারিয়ে ফেলেছে, মনে করবেন ওইখানেই অশান্তি শুরু হয়ে গেছে। অতএব আমার বডির সাথে মাইন্ডের সুন্দর বন্ডিং থাকতে হবে, যোগসূত্র থাকতে হবে। আবার ওই মাইন্ডের বডির সাথে আমাদের সোলের বা স্পিরিচুয়ালের বন্ডিং থাকতে হবে। এই বন্ডিং যদি বিচ্ছিন্ন হয়ে যায় একজনে, কাজ শেষ। এই যারা সুইসাইড করে, যারা আছেন এর ভিতরে কেউ আছেন আমি 1 কোটি টাকা দেবো, এই আশ্রম লিখে দেবো, এই বাড়ি সহ লিখে দেবো, এখন এই ফ্যানের সাথে গলায় ধরে দেবেন, একজন হাত তোলেন, আছেন কেউ? নেই। আবার এমনও হয় যে এরা সব নামাজে যাক, দুপুরে খালি হোক, মা একটু ঘর থেকে যাক, মা একটু গোসলখানায় পুকুর ঘাটে যাক, এই ফাঁকে আমি গলায় ধরে দেবো, এরকম মানুষ আছে না? ফাঁক খোঁজে না? তো কখন হয়?
তার মানে ওই বন্ডিং যে কথাটা বলেছি, তার মানে বডির সাথে মাইন্ডের সাথে সোল ওই বন্ডিং হারিয়ে ফেলাইছে। যখনই হারিয়ে ফেলাইছে, প্রথম সোলের বন্ডিং হারাইছে মাইন্ড থেকে, মাইন্ডও যখন হারাইছে তখন খালি খোসা। এই দেহটা শুধুমাত্র একটা খোসা, একটা প্যাকেট। কারণ তার ভিতরে যে মূল মিষ্টি ছিল, মূল যে ফল ছিল, মূল যে খাদ্যটা ছিল, সেটাই ছিল মাইন্ড অ্যান্ড সোল। অতএব সে যখন ওখান থেকে চলে গেছে, এইবার ওই কার্টুনের মিষ্টির কার্টুনের কি দাম আছে? তাহলে আমরা যে এই যত্ন করি, এই যে সুন্দর সুন্দর কাপড় পরি, ম্যাচিং করি, ফেয়ার অ্যান্ড লাভলি মাখাই, হ্যাঁ, কত ঔষধ দিয়ে মলম মাখাই, অমুক মাখাই, ত্বক না ফাটে এর জন্য ভ্যাসলিন মাখাই, একটা ভুয়া, একটা প্যাকেটের পরে। আসলে ভিতরে হলো আমি, সেই আমিটা হলো মাইন্ড অ্যান্ড সোল। আমি যদি এই মুহূর্তে, কথাটা আগেও বলেছি, আমি যদি এই মুহূর্তে শেষ হয়ে যাই, এখানে পড়ে যাই, আমার আর এই বডি কি আপনাকে ডেকে বলবে না যে আমি ব্যথা পাচ্ছি? এই জয়নব খাতুন কি হয়ে গেছে এখন আমরা বুঝতে পারি, দেখতে পারি, জানতে পারি। জয়নব খাতুনের কারো আবেদন আছে নাকি, স্যার এসে কবরটা খুঁজে একটু ডান কাতে দিয়ে বাম কাতে একটু শুয়ে দেন, আমি খুব কষ্টে আছি, আমি গলে যাচ্ছি, আমাকে একটু ঠেকান, আমাকে লক্ষ কোটি পোকায় কিলিবিলি করে এফোর ওফোর করে খাচ্ছে, আমাকে একটু ঠেকান? কোনো অ্যাপ্লিকেশন আছে? কোনো অ্যাপ্লিকেশন নেই। তার মানে তাহলে কি আমি যে বলছি অল বোগাস বডিটা একেবারে অল বোগাস। ওই মিষ্টি, আপনার মেহমান মিষ্টির ঠোঙ্গা নিয়ে আসছে, প্যাকেট, মিষ্টি কটা খাওয়া হয়ে গেলে প্যাকেট ছুঁড়ে ফেলে দেবেন। ঠিক আমাদের এই বডি আমরা যেটা নিয়ে যত্ন করি, দেখেন আমরা কতটা ভুয়ার পরে আছি। আমরা কোথায় যত্নটা নিচ্ছি? ওই ফেয়ার অ্যান্ড লাভলি মাখাচ্ছি, আমার ত্বক কালো হয়ে যাচ্ছে, বোরন হচ্ছে ওখানে, কিন্তু আমার মাইন্ডের যে কালো হয়ে আছে সেইখানে আমরা কি সেবা শুশ্রূষা করছি? কেউ কিছু করছি না। তাহলে দেখেন আমরা জীবন ধারাটা চালাচ্ছি যে সেইটাই ভুল। এই জন্য আমি বলি, মাঝে মাঝে প্রশ্ন করেন যে আমি কি রাইট না রং, তখন ধরা পড়ে যাবে। খালি ওই খাইলাম আর হাগলাম, পৃথিবীতে এই জন্য জন্ম হয় না, এ হলো আর এক ধরনের পশুবৃত্তির মতো। খাইলো আর এই পৃথিবী হাগিয়ে মারলো, আর কিছু সমাজের জন্য কিছু করার নেই, নিজের বিবেকের জন্য করার নেই, দর্শনার জন্য কিছু করার নেই, সব জায়গায় লাভ খোঁজে। যেতে আমি করলাম, এখানে লাভটা কি আমার? তো পৃথিবী শুধু লাভের জন্য নয়, পৃথিবীতে আসছে দেওয়ার জন্য। কেন? আমি মানুষ, আমি ওই চারপদ প্রাণীটা না, আমি গাছ নয়, আমি ওই ইদানি পোকাটা নয়, আমি ওই ভ্রমরটা নয়। তাহলে আমি স্পেশাল তৈরি হয়েছি। তাহলে স্পেশাল আল্লাহ তাআলা আমার কেন তৈরি করেছেন? তার মানে আমার স্পেশালিটি আছে আমার ভিতরে। তো সেই স্পেশালিটিটা কি? সেটা হলো আমি একজন মানুষ, ওরছে আমি সচেতন, এবং ওরছে আমি কর্তব্যপরায়ণ, কর্তব্যশীল। তো সেই কর্তব্যগুলো করেন, সেটাই তো ধর্ম, সেরা ধর্ম। আমার যে উদ্দেশ্যে স্রষ্টা সৃষ্টি করেছেন, আমি তাকে খুশি করি। তো তাকে সৃষ্টি করলে আমার কি করতে হবে? আমার ধর্মকে আমার কর্মের ভিতরে স্পর্শ করে দিয়ে গাঁথনি দিতে হবে। গাঁথনি, প্রত্যেকটা কর্মে আমার ধর্মকে গাঁথনি দেবেন। তাহলে আর খুব বেশি জটিলতা সৃষ্টি হবে না, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এই সমস্ত কাজ এড়িয়ে আমরা করি ভুল, আমরা ভুলভাবে আছি। যাই হোক, আমরা অন্যদিকে যাচ্ছি। তাহলে আমি বলেছি যে বন্ডিং কথাটা, তার মানে আমার এইটার ভিতরে একটা মাইন্ড আছে, মাইন্ড অ্যান্ড সোল। ও সরে গেলে তখন এটা একটা খোসা। পারবেন নাকি ওই পোকায় যখন খায় বলতে পারবেন যে পোকাগুলো একটু বেছে দাও? আমার কান থেকে, নাক থেকে, চোখ থেকে ঢুকে যাচ্ছে খেয়ে, মলদার থেকে বের হয়ে যাচ্ছে, কানের এ পাতা থেকে খেয়ে, ঘিলু ওই মাথা দিয়ে খেয়ে ওই কান থেকে বের হয়ে যাচ্ছে। বাবা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও বলার লাইন আছে কোনো? বা যারা হিন্দু ধর্মের আছে, যখন ওই চিতার পরে উঠিয়ে দেয়, প্রথম ছ্যাঁকাটা পরেই যদি বেঁকিয়ে যায় মাছের মতো, মাছ তেলে দিলে যেরকম বাঁকায় ওঠে না, ওরকম একটা মোচড় দিয়ে ওঠে, দেখবেন খেয়াল করে। কি বলে নাকি যে হে সন্তান, তোর জন্য এত কিছু করে যাচ্ছি, একটু আগুনটা কমিয়ে দে। বা আমার এরকম মুচড়ে উঠছি, বরং সে মোচড় দিয়ে উঠলে তখন আরও কী করে? আগে তো ঠ্যাং ভেঙে দেয়, হাত পা ভেঙে দেয়, তারপরে আর কি করে? যখন এরকম মোচড় দিয়ে ওঠে তখন ওই বাঁশের একটা বাঁশ থাকে, দেখেন কেসে মাথা সুচালো করা, কলমের মতো কাটা, ওইটা দিয়ে কোপ দিয়ে সাইফে ধরে, যেন ওই কাঠের ভিতর থেকে মোচড়াইয়ে বাহিরে না পড়ে। কারে করছে? বডিকে। কই বডি তো তখন আত্মচিৎকার দেয় না, এমনি মশাই খাইলে আত্মচিৎকার দেয় জীবিত অবস্থায়। কিন্তু আপনি চলে গেলে ভিতরে, কি বলেছি, আপনি ভিতর থেকে চলে গেলে তখন আপনার আর কোনো মূল্য নেই, তখন ওই পোকায় খেয়ে ফেলবে। আর ওই কৃষি ডিপার্টমেন্টে একটা ভালো শ্লোক আছে, আমি একটা পুরস্কার পেয়েছিলাম কৃষি ডিপার্টমেন্ট থেকে, খুব বড় পুরস্কার পেয়েছিলাম বাংলাদেশের কৃষি ডিপার্টমেন্ট থেকে, একটা রচনা প্রতিযোগিতা, অনেক আগের ঘটনা। তখন ওইখানে কয়েকটা ছন্দ আমি নিজে তো বানাতে পারি, আর একটা ছন্দ দিয়েছিলাম, সেটা অবশ্য ওই বাহিরেরই ছন্দ, ওদের দেশেরই, বোকার ফসল পোকায় খায়। তা আমরা যেন সেই বোকাটা না হই, আমাদের ফসলটা যেন পোকায় না খেয়ে যায়, শুধুমাত্র ওই পোকায় কবরে বসে খেয়েই যেন হজম না করে পারে। যদি সচেতন হন, বুদ্ধিমান হন, জ্ঞানী হন,
এবং প্রকৃত ধর্মকে চিনে থাকেন, তাহলে শুধুমাত্র লেখা আছে ধর্ম না দিয়া ভিতরের যে মাইন্ড অ্যান্ড সোল, তাকে ধর্মীয় অনুভূতি দিয়া, তাকে ধর্মে রূপান্তরিত করে তাকে উপরে তুলে নিয়ে আসেন। বোঝান এই কথাগুলো ঢোকে মাথায়? আমরা অ্যানাকাডিয়াম আজকের পড়তে গেলে দেখতে পারবেন যে মাইন্ড, সোল অ্যান্ড বডি যদি তিনজন আলাদা হয়ে যায়, তার রিয়াকশনটা কত দুরূহ হতে পারে চিন্তা করতে পারবেন। এই যে আমি একটু আগে উদাহরণ দিলাম সুইসাইড, তার মানে ডিসঅ্যাপয়েন্টেড লাভ বা সাইলেন্ট গ্রিফ, তার মানে একজনকে ভালোবেসেছি, তাকে পাই নাই, বা তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এবার সুইসাইড করতে হবে। কিসের জন্য? ভালোবেসেছিল কে? আমার মাইন্ড। স্বপ্ন দেখেছিল কে? তাকে নিয়ে একটা চাহিদা তৈরি করেছে সোল, যে আমি যাকে ভালোবাসি ওকে আমি পেতেই চাই, আর যদি পাই তাহলে আমি একটা সুখের নীড় গড়াবো। যখন সেই ভালোবাসার জিনিসটা চলে গেল, তাহলে কি হলো? সোল অ্যান্ড মাইন্ড তার ডিফিসিয়েন্সি সৃষ্টি হলো, ডিফিসিয়েন্সি, অভাব, যে আমি যা চেয়েছিলাম সেটা আমি পাই না, অভাব সৃষ্টি হয়ে গেছে। তাহলে এবার ওইখান থেকে আত্মা এবং মন বিচ্ছিন্ন হয়ে গেছে, অভিমান করে থাকলো কি? বডি। এইবার ওই প্রেমিকা ওই বডি নিয়ে বিশাল বিপদে পড়ে, বডি নিয়ে বিশাল বিপদে পড়ে। কারণ এই যে সোল অ্যান্ড মাইন্ড যখনই বিচ্ছিন্ন হলো, তখন একা হয়ে গেল বডি। তখন এই বডিকে টিকিয়ে রাখার মতো কষ্টকর পৃথিবীতে আর কিছু নাই। তখন ওই সুইসাইডাল ও চিন্তা করে, ওই ব্যক্তিটা, যে এই যে আমি আত্মা এবং মন বিচ্ছিন্ন একটা বডি, এরে বহন করতে আমার যে কষ্ট আসছে, তার সে গলা দিয়ে ধরে দিয়ে ঝুলে পড়লে আমার শান্তি হবে, আমি ওইটাকে নিভিয়ে দেই। তখন সুইসাইড করতে পারে। কারো সোল অ্যান্ড মাইন্ড সুস্থ থাকা অবস্থায় কেউ সুইসাইড করতে পারে না। ক্লিয়ার? তা আমরা এরকম একটা জায়গায় চলে যাচ্ছি আজকের মেডিসিন আলোচনায়। মেডিসিন আপনারা তো 2 লাইন 4 লাইনে পড়েন এক একটা মেডিসিন, ওইগুলো না মেডিসিনের সংবাদ হ্যানিম্যান ওইটা দেয় নাই আমাদের। একদম বিশ্বাস করেন, কিরে করে বলতেছি, ওইটা হোমিওপ্যাথি না। কি করে বোঝাবো আপনাদের? হোমিওপ্যাথি আরও অনেক গভীরে, অনেক সমুদ্রের ভিতরে। বললাম আমি সকালে যে কক্সবাজারে গেছেন, যাই পাবি যাই চলে আসেন, এই আমি কক্সবাজার দেখে আসছি। আর যে গবেষক, সে চিন্তা করে কক্সবাজারের এই ঢেউটা কোথা থেকে আসে, এত পানির বন্ধন কত, এই সমুদ্রের ভিতরে ভিতরে কত উদ্ভিদ আছে, কত প্রাণী আছে, ওখানে কি খেলে, ওখানে কি মহাশক্তি আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছে, সে দেখে ভিতরেরটা। তা আমাদের হোমিওপ্যাথিটা ঠিক তদ্রূপ। আমাদের হোমিওপ্যাথিতে আমরা শুধু ওই ঢেউ লাগানোর একটা দুটো লক্ষণ ছাড়া আমরা কিছু দেখি না। এই যে অ্যানাকার্ডিয়ামের কথা বলেছি, অ্যানাকার্ডিয়াম যান একদম খুঁজতে খুঁজতে আজকের এই ডাক্তারের কাছে, এই আপনাদের যে একটা অ্যানাকার্ডিয়াম ঔষধ আছে, ঔষধটা কী কাজে ব্যবহার হয়? 100 জনের মধ্যে 95 জনে বলবে, ওই যারা পরীক্ষার আগে স্মৃতি ভুলে যায়, ওইটা খাওয়াইলে পরীক্ষা ভালো হয়। আমাদের এক স্যার ঔষধ দিছে আরও কয় বছর আগে, বলো এই চিন্তা করেন না, পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার কাছে আসবেন, ঔষধ দিয়ে দেবো, পরীক্ষা ভালো হবে। ও পড়লো না করলো না, আপনি স্মৃতিতে খুঁজে পাইলো, দিলাম আমার ঔষধে দিলাম, ঔষধের স্মৃতি রক্ষা করে দিল, খুঁজে পাবে কই? ও তো পরেই নাই, ও পাবে কই? ও তো ভুলে গেছে সব। তাহলে এই সমস্ত ভুয়াবাজি করার জায়গা আমাদের হোমিওপ্যাথিতে না। এই যে নিউমোগ্যাস্ট্রিক রেমেডি কথাটা বলেছি, ওইটা আমরা ব্যাখ্যায় আসতেছি। দেখবেন না যে হোমিওপ্যাথির গভীরতা কতদূর এবং একটা মেডিসিনের গভীরতা কতদূর। এবং ওই যে বললাম 1 দেহে 2 মন, তার মানে একটা মানুষের ভিতরে দ্বৈততা ঢুকে যায়, এই ডুয়েলিটি, এই ডুয়েল কনফ্লিক্টে একটা মানুষকে কতটা শেষ করে দিতে পারে। তার মানে সে একবার তার একটা মন বলতেছে নামাজে যা, আরেকজন বলছে না পরে হয় কি, নামাজ পড়ে কি ব্যস্ত দেওয়া যাবে। একজনে বলতেছে ভালো হয়ে যায়, আবার বলতেছে এই সমাজে ভালো, আরেকটা মনে এসে বলতেছে এই সমাজে ভালো মানুষের কোনো মূল্য নাই, দেখো না ওরা বোকা, ওকে কেউ ডাকে না, ওর সে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, তোর সমাজে মূল্য আছে। তার মানে এই ডুয়েলিটিতে পড়ে যায় যে মানুষটা এই করতে 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 ওই যে সংঘাত সৃষ্টি হয়, কমপ্লেক্ট যেটাকে বলি, দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে একসময় ডিসঅর্ডার চলে আসে, মানে ব্রেন ক্র্যাক হয়ে যায়, যেটা আমরা বাংলায় বলি, ব্রেন গোলযোগ সৃষ্টি হয়ে যায়। ডিসঅর্ডার মানে গোলযোগ। এই গোলযোগ সৃষ্টি হলে তারা হয় পাগল, না হলে আত্মহত্যা, যে কোনো একটা পথ বেছে নেয়। আমরা ওই ভূমিকাটাই দেখেছেন, খুব বড় ভূমিকাটা। আজকে ভালো লাগবে না, ভালো লাগবে কখন জানেন? আপনাদের এই যখন শিট দেবো, এবার বাড়িতে যখন পড়বেন তখন দেখবেন যে ওর লাইনে লাইনে হীরামণি মুক্তা লুকিয়ে আছে। প্রথম চান্সে পড়লে কারোর ভালো লাগার কথা নয়। বাদামের উপর একটা খোলস থাকে, খোসা, এই খোসাটা দিয়ে তৈরি হয়। এবং এই খোসাটা একসময় মানুষ এখনও ব্যবহার করে, যারা পার্মানেন্ট রং তৈরি করে সেই রঙে ওই খোসাটা নিয়ে নেয় ওরা। ওই খোসাটা নিয়ে ওইটার ভিতরে একটা কষ আছে, সেই কষটা নিয়ে নেয়, পার্মানেন্ট কষ। এই জন্য বলা হয় অ্যানাকার্ডিয়ামের আরেকটার নাম আছে, বিকল্প নাম মার্কিন নাট। তোমাদের 3rd ইয়ারে পরীক্ষায় আসছে মার্কিন নাট কোন ঔষধকে বলা হয়। হ্যাঁ, মার্কিং নাট কথাটা দেখেন, মার্কিং কথাটার অর্থ কি? দাগ দেয়া। মার্কিং কথাটার অর্থ হলো ছাপ বা দাগ দেয়া। নাট কথাটার অর্থ হলো বীজ।
ঠিক আছে, নাট মূল কথা হলো বাদাম। তাইলে মার্কিং নাট যে বাদাম দ্বারা দাগ দেওয়া হয়, তাইলে আমার এই ঔষধের একটা বিকল্প নাম আছে এবং বৈজ্ঞানিক নাম আছে, যারা বোটানিক্যালে যারা পড়ে তারা ওই নামটা ব্যবহার করে, মার্কিং নাট। তাহলে দেখেন সত্য কতটা সত্যটা কতটা গভীর। তাহলে সেই মার্কিং নাট বীজ যেটা থেকে বের করে আমরা ওইখান থেকে কাজু বাদামটা নিয়ে আমরা খাই, আর উপরে যে খোসাটা বিষাক্ত, সেই খোসাটা দিয়ে ঔষধ তৈরি হয়। সেই খোসাটার কাজ কি? ওই যে বললাম আগের জমানায় মানুষ বিশেষ করে ধোপা, আগে তো কলম টলম এত কিছু ছিল না, এই জন্য দোপাদের ঔষধও বলা হয় বা দোপারা ব্যবহার করে। দোপাদের ঔষধ অবশ্য সেপিয়াকে বলা হয়, দোপানির ঔষধ। কিন্তু এই দাগ দিয়ে ওই বীজ দিয়া ওই আগে পাজামা জামা মানুষ যখন নিয়ে যেত না দোপাদের কাছে, তখন একটা নাম্বার দেয় দাগ, যে এই পাজামাটা কার, অমুকের, একটা নাম্বার দিয়ে দেয় না? একটা স্লিপে দেখবেন যারা দোপায় কাপড় চাপড় দেন, দেখবেন একটা স্লিপ দিয়ে দেয়, কলারের তলে একটা নাম্বার দিত। আগে শার্টের এই জায়গায় দিত, এইখানে ওই ধোপারা ওইখানে ব্যবহার করতো, ওই সালটা ব্যবহার করতো, খোসাটা ব্যবহার করতো। মানে আর ওইটা মস্ত না, ওই মুছে দিয়ে যেত। এবার ধোপানি তুমি যত যা দাগ তিলে সব উঠাই দাও, কিন্তু ওই দাগ আর কোনোদিন যাবে না। আমার রোগীর ভিতরেও সেই রকম দাগ পড়ে, আমার রোগের ভিতরেও সেই রকম ওই রকম সত্য মিথ্যার দাগ পরে যার ওঠে না। যেমন আমাদের এই ঔষধের ভিতরে আছে, তারে যদি একবার কেউ দুঃখ দেয়, একবার যদি ছোটোখাটো একবার অপমান হয়, এই জিন্দিগিতে বলেন, এবং সেই জন্য সে রোগীত্ব তৈরি হয়। আমাদের এই অ্যানাকার্ডিয়ামে ছোট্ট একটা অপমানিত হয়েছে কোনো একটা জায়গায়, স্কুল কলেজ মাদ্রাসা পথে ঘাটে রিক্সাওয়ালা অমুক জায়গায় কোনো একটা জায়গায় অপমানিত হয়েছে, ওই জিনিসটা ভিতরে বই পছন্দ লাগে, এই বিষে পরিণত হয়ে সে আজকের 20 বছর পরে 30 বছর পরে সে রোগীতে পরিণত হয় আমাদের এই অ্যানাকার্ডিয়াম। ওই যে একজনে ভালোবেসেছে, সেই ভালোবাসা বলতে পারি না, সেইটাকে দুঃখটাকে কষ্টটাকে রেখে দিয়ে হয় আত্মহত্যা করছে, আর যদি বেঁচে থাকে আজকে সে রোগীতে পরিণত হয়ে গেছে, এমনকি প্যারালাইজড হয়ে যেতে পারে। সেখানে আমাদের ঔষধ হলো এই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। এবার ওই যে বললাম মন থেকে, এই দেহ থেকে মন সরে যায়, বেরিয়ে যায়, তারপরে খোসা থাকে। সবচেয়ে মজার সাদৃশ দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভেষজের ভিতরে আল্লাহ তাআলাই নমুনা দিয়েছে যে তুমি চেনো, কিন্তু আমরা এই দিব্যি চোখে দেখিও না, বুঝিও না, চিনিও না। একটু ভাবতে হবে। এই কাজু বাদামের বৈশিষ্ট্যটা কি জানেন? ওই আমার ছবির ভিতরে আছে, আপনারা শীটের ভিতরে পাবেন ছবি। হ্যাঁ, ওই আমাদের যে আছে না এখন, কি বলে, কি ফল ওই আমরা এখন খাই, লকট, এটার আরেকটা কি, জামরুল। ওই জামরুলের মতো একটু লম্বাটে হয় কাজু বাদামের কাছে ফলটা কিন্তু বিষাক্ত, ফলটা সম্পূর্ণ বডি বিষাক্ত, আপেলের মতো দেখতে হেবি সুন্দর। ওর ভিতরে কয়েকটা বিচি হয় এবং একটা বিচি আর একটা বিচিরে ঠেলে দিয়ে আবার ধরে রাখে ছবির ভিতরে পাবেন, ধরে রেখে ঝুলে রয়েছে, নিচের একটা বাদাম, 2টা বাদাম, 3টে বাদাম এরকম ঝুলে, আর 2টা পেটের ভিতরে রয়েছে, এইভাবে ঝুলাই ভিতরে রাখে। ওই ফলটা যখন পেকে যায় তখন ওই ফলটাকে ফেলে দিয়ে, ওই বিচিগুলো রেখে খোসাটাকে ফেলে দিয়ে এইবার খাওয়ার কাজু বাদাম। তো দেখেন কাজু বাদাম খাই আমরা বিরিয়ানির স্বাদ বাড়াই। আমাদের দুর্বল রোগীদের জন্য এখনও বহুত মানুষ ভেষজ হিসাবে ঘরে বসে খায় কাজু বাদাম, শক্তি তৈরি করার জন্য। সে তৈরি হয়েছে কোন জায়গায়? তাহলে দেখেন ফলটা কি করলো, সে তার গর্ভ থেকে, পেট থেকে ফলগুলো ঝুলিয়ে দিয়েছে, মালার মতো, তবজির মতো ঝুলে আছে। আমার রোগী কি করে, তার দেহ থেকে মন বের করে দেয় না, ঝুলিয়ে রাখে না। তাহলে কি সাদৃশ আল্লাহ তাআলাই তো সৃষ্টি করে দিয়েছে। এই জন্য হোমিওপ্যাথির হ্যানিম্যান নাম দিয়েছে সদৃশ নীতি। এই যে লেট লাইক লেট, সদৃশকে তাড়াতে পারে, বিতাড়িত করতে পারে। তাহলে দেখেন আমার যে রোগ, এই রোগের সদৃশ আর একটা জিনিস আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, সেটার ভিতরেও সেই ক্যারেক্টার, সেই গুণ, সেই ভেষজ জাতীয় ঔষধটা তৈরি করবা, সেইটার ভিতরে সেই গুণ আপনার ভিতরে রেখে দিয়েছে। আমরা কত উদাহরণ দেবো, প্রায় প্রত্যেকটা মেডিসিনে আমি দেখিয়ে দিই যে যেটা দিয়ে, যে ভেষজ দিয়ে ঔষধটা তৈরি হয়েছে, সেই ভেষজের ভিতরেই তার চরিত্রগুলো লুকিয়ে আছে আমাদের ঔষধের সাথে। আমরা এই জিনিসটা ধরতে পারি না। আমরা করি কি কী লক্ষণ আছে, সেই লক্ষণগুলো কি, নেট্রামিউর পড়ি যে নেট্রামিউর ভ্রমণে ভালো থাকে, আমি কে আমি, তারপরে কি ছিল, এক দেহে দুই মন। ঠিক আছে, তাই এক দেহের ভিতরে যদি দুটো টানাপোড়ন থাকে তখন নিজের আইডেন্টি বা নিজের পরিচিতি হারিয়ে যায় এমনি। সেই জায়গা থেকেই আমাদের অ্যানাকার্ডিয়ামের রোগী এই পাগলামিটা খুব বেশি করে। এবং এই যে ইনার কমপ্লেক্ট বা অন্তর্দ্বন্দ্ব, কে আমি, এবং একটার ভিতরে দুটো, ওখানে লেখা আছে, একটার ভিতরে আত্মার ভিতরে থাকে, এক আত্মার ভিতরে থাকে শয়তান, আর একটার ভিতরে থাকে ফেরেশতা, বা আমাদের কি বলেছি ওখানে, মানে একটা ভালো আর একটা মন্দ, এই দুয়ের সংঘাত, এই দুয়ের দ্বন্দ্ব এর ভিতরে চলতে থাকে। এই দ্বন্দ্বে পড়ে ছন্দ হারায় অ্যানাকার্ডিয়ামের রোগী। ঠিক আছে,
আর এর পিছনে মূল কারণ হলো তার ছোটোবেলার কোনো অপমান, ছোটোবেলার কোনো দুঃখ, অথবা চাইল্ডহুড কোনো গ্রিফ বা মেমোরি, কোনো স্মৃতি। তারপরে থাকে হলো আপনার সমাজ জীবনের ব্যর্থতা, তার আশা আকাঙ্ক্ষার একটা জায়গা থাকে। সেই আশা আকাঙ্ক্ষা যদি না মেলে, আশা অনুযায়ী যে আমার এরকম একটা বর হবে, আমার এরকম একটা বউ হবে, আমার এরকম একটা চাকরি হবে, আমার এরকম একটা ব্যবসা হবে, আমার এরকম একটা জীবনযাত্রা হবে, সেই যে ব্যর্থতাটা হয়, হতাশা, সেই হতাশার জন্য আমাদের এই অ্যানাকার্ডিয়ামের রোগীর উপরে প্রভাব ফেলে এবং এই রোগী সৃষ্টি হওয়ার জন্য সহায়তা করে। সবচেয়ে বড় যে ঘটনাটা হয় সেটা হলো, আমরা বলেছিলাম যে নিউমোগ্যাস্ট্রিক যে আমাদের ডিসঅর্ডার, সেইখানে সেই ক্ষতিটা হয় সবচেয়ে বেশি। তার মানে তার শরীরের পাকস্থলী এবং স্নায়ু, এই দুয়ের ক্ষতিতে রোগীটা এই ডিসঅর্ডারের ভিতরে পড়ে যায়। যাই হোক, সেটা আমরা আসতেছি সামনে। আমরা প্রথমেই শুরু করি, আমাদের প্রত্যেকটা মেডিসিন আলোচনার সময় আমরা ভেষজের এবং ওই রোগীর ভিতরে প্রাকৃতিক কতটা সাদৃশ্য পাওয়া যায়, একদম সরাসরি ভেষজের সাথে, জাস্ট ঔষধ প্রুভিংয়ের আগে, ঔষধ প্রুভিংয়ের নয়, সেই জিনিসটা আমরা খুঁজে দেখব। সেটা হলো, আমাদের অ্যানাকার্ডিয়াম তৈরি হয় আমাদের কাজু বাদাম। আপনারা সবাই চেনেন কাজু বাদাম। এই কাজু বাদাম এর ফলটাও দেখেছেন আপনারা, জামরুলের মতো, কিন্তু পেকে কি সুন্দর রঙিন হয়। আমাদের দেশে বড় জামরুল, চায়না জামরুলগুলো যেমন ঝুলে পড়ে, আমাদের এই কাজু বাদামটা ওই রকম ঝুলে আছে। শুধু আমাদের ওর সাথে পার্থক্যটা হলো, কাজু বাদামের পার্থক্যটা হলো জামরুলের চেয়ে ওর মাঝখান থেকে নাভি ফেটে, নিচের নাভি ফেটে ওইখান থেকে এরকম বাঁকা, কিডনির মতো, হালকা কিডনির মতো একটু বাঁকা, ওরকম একটা ফল ঝুলে আসে, আরেকটা ফল ওরে ধরে রাখে, আরেকটা ঝুলে আসে, আরেকটা এরকম ঝুলে থাকে। এই হলো এই ফলের সাদৃশ্য। তাহলে যে কাজু বাদামটা আমরা খাই বিরিয়ানি বা অন্যান্য ভিটামিন হিসেবে বা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে অনেকেই খাই, এখন ওই বাদামটা যে আমরা খাই, কাজু বাদামটা কিনে আনি বাজার থেকে, ওটা একটা প্রসেসের মাধ্যমে আসে। ওই ফল থেকে যে ঝুলে যায়, ওর উপর একটা খোসা থাকে, শক্ত একটা খোসা থাকে, সেই খোসাটা সরিয়ে তারপরে বাজারে আসে বাদাম হিসেবে। তো বাদামের ইংরেজি কি? নাট, ঠিক আছে, NUT, নাট। এখন আমাদের এই অ্যানাকার্ডিয়ামের বিকল্প যে নাম বা অপর নাম আপনারা বইয়ে দেখবেন লেখা আছে মার্কিং নাট। এটা পরীক্ষায়ও আসে, DSMS পরীক্ষায়ও আসে, মার্কিন নাট কোন ঔষধকে বলা হয়। মার্কিন নাট মূলত হলো আমাদের অ্যানাকার্ডিয়াম। তাহলে এখানে আমরা নাট হলো যদি বাদাম হয়, এবার মার্কিং শব্দটার অর্থ আমরা বের করব কি? সেটা হলো, মার্কিং হলো দাগ বা ছাপ। আমরা বলি না এখানে মার্কিং করো, এটা মার্কিং করো, চিহ্নিত করা। তাহলে এই মার্ক করা, দাগ দেওয়া বা চিহ্নিত করা, তাহলে মার্কিং নাট তার মানে দাগ দিয়া, বাদাম দিয়া চিহ্নিত করো। এইবার আছে মজাটা কি হোমিওপ্যাথিতে, এটা আমাদের বুঝতে হবে যে নাম বিকল্প কি হলো, কেন হলো, এবং এটার সাথে আমার হোমিওপ্যাথির রোগীর সাদৃশ্য আমরা কি কি নিতে পারি। ঔষধ হিসেবে তো প্রুফ করবো অনেক পরে, মেডিসিন বা রেমেডিতে তৈরি করে রূপান্তর করবো আরও পরে। একদম সরাসরি আমরা সেই মার্কিং নাট থেকে দেখি সরাসরি আমাদের কি কি সাদৃশ্য আছে, কারণ সেই সাদৃশ্য দিয়েই আমরা এই যে লাইক কিওর্স লাইক যে নীতিটা, মানে আরোগ্য দ্বারা সদৃশ দ্বারা সদৃশ প্রতিহত করো বা আরোগ্য করো, এই যে নীতিটাকে আমরা এইখান থেকেই প্রতিষ্ঠিত করতে পারি। তাহলে আমার বাদামটা যে ঝুলে আছে, বাদামের উপর একটা খোলস বা খোসা থাকে, সেই খোসাটায় থাকে একটা কষ, কোষ্টিক কষ। এই কোষ্টিক কষ, এটা দিয়ে দাগ দিলে সেই দাগ আর কখনো মোছে না, পার্মানেন্ট দাগ পড়ে যায়। পার্মানেন্ট কথাটা মনে রাখবেন, কারণ পার্মানেন্ট দিয়ে আমাদের রোগীর ভিতরে সাদৃশ্য আছে। আমার রোগীর ভিতরে যে ছোটোবেলার আঘাত, একটু আগে বললাম, ছোটোবেলার সাইলেন্ট গ্রিপ, ছোটোবেলার অপমান, সেই চাইল্ডহুড মেমোরি বা চাইল্ডহুড ট্রমা, এইগুলো যে হয়, সেগুলো নাকি স্থায়ী দাগ না? সেগুলো স্থায়ী দাগ। তার মানে ছোটোবেলায় অপমান করেছে, ছোটোবেলায় মা বাবার ঝগড়া হয়েছে, সেটা বলতে হয় না। ছোটোবেলায় আমাকে গালিগালাজ দিয়েছে, এই গালিগালাজের অসুস্থ হয়ে পড়ে আমাদের অ্যানাকার্ডিয়ামের রোগী। গালিগালাজ সহ্য করতেন, তার রোগ বৃদ্ধির ভিতরে যে দেখবেন যে গালিগালাজ আদর্শ দেন, একদম সম্পূর্ণ বিছান পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে
দেখেন স্থায়ী ছাপ, তার মানে ছোটোবেলায় আমার চাইল্ডহুড ট্রমা ছিল, সেইটা আজও বলতে পারি না আমি, সেটার জন্য আজকের রোগী। চেম্বারে গত ঔষধে মনে হয় উদাহরণটা না, কোনো একটা ঔষধে উদাহরণে আসছিল, আমাদের এক ইঞ্জিনিয়ার আসে না, মহিলা ইঞ্জিনিয়ার আসে আমাদের এখানে, তার কেস হিস্ট্রিতে কী আছে? কেস হিস্ট্রিতে বললো না যে ছোটোবেলায় মাকে অপমান করতো ফ্যামিলি, বাবার ফ্যামিলি, চাচারা, দাদি, দাদা, সেটা সে নিতে পারে না, সেই কষ্টটা করতে 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 আজকে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু সে ট্রমা বলতে পারেনি, আজকে সেজন্য সে মেন্টাল ডিসঅর্ডারে ভুগতেছে। খেলাটা বোঝেন? ঠিক আছে, মেডিকেল সায়েন্স শুধুমাত্র এই প্যাথোলজির রিপোর্ট পেলাম আর সে রিপোর্টে কী বললো ওইটা দেখেই ও রোগ নির্ণয় করলাম, অত সহজ নয় চিকিৎসা বিজ্ঞান। ঠিক আছে, সেই চাইল্ডহুড ট্রমা আজকের এসে আপনার এই ওল্ডহুড ডিসঅর্ডারে পড়ে গেছেন, এই বৃদ্ধ বয়সে আপনি পড়ে গেছেন। আমাদের যে ফরিদপুরের যে মাস্টার সাহেব এসে বলেছিল, স্যার সে কথা বলতে হলে তো আমার হাই স্কুল জীবনে যেতে হয়। কী এরকম বলেছিল না? স্যার আপনি যেখানে আঘাত করেছেন, যে প্রশ্ন করেছেন, সেই জিনিস বললে আমার যেতে হবে আমার হাই স্কুল জীবনে, অথচ সেই স্কুল থেকে রিটায়ারমেন্টে চলে গেছে, হেডমাস্টার ছিলেন স্কুলের। তাহলে কি সেই যুবক বয়সের যে মেমোরি, যে আঘাত, সেখানে যেতে হবে তাকে। তাহলে দেখেন পিছনের আঘাত, স্মৃতি, অপমান, ডিসঅ্যাপয়েন্টেড লাট, গ্রিপ, এগুলো কতটা ক্ষতি করে আমাদের। ঠিক আছে, এই জন্য আমি বলেছি সেই চাইল্ডহুডে সেই ওল্ডহুডে আপনার পড়ে যাবে ডিসঅর্ডারে, সেখানে আমাদের খুঁজতে হবে। আচ্ছা আমরা বাদামের দিকে যাই। তাহলে সেই বাদামের যে খোসাটা থাকে ওটার ভিতরে একটা কৌষ্টিক রস থাকে, ওইটা দিয়ে দাগ দিলে সেই দাগগুলো আর মোছে না কখনো, অমোছনীয়, অমোছনীয়, যেটা সাদৃশ্য আমার রোগীর সাথে আমরা পেয়েছি। সেই অমোছনীয় দিয়ে কি করতো ওই সময় আদিতে ব্যবহার করতো, বিশেষ করে আগে তো বিজ্ঞান এতটাই ছিল না, বিজ্ঞানের এতটা ক্ষমতা ছিল না, এতটা আবিষ্কার ছিল না। আগে মানুষ তো প্রাকৃতিক অনেক কিছু ব্যবহার করতো। আগের জমানার ধোপা, ধোপা বোঝেন সবাই, যারা কাপড় পরিষ্কার করে, এখন তো আর অবশ্য লাগে না, এখন বাড়িতে সবাই ওয়াশিং মেশিন। আর আগে ধোপাদের কাছে কাপড় চোপড় দেওয়া লাগতো, তারা ধুয়ে দিত। আর আগে জামায় তিল পড়তো, এখন আর তিলও পড়ে না, আমাদের তিল পড়ে না। এখন তুমি তোমার জামা 17টা, আগে ঘামাইতো, ঘামাইয়া চিন্তা করে কালকের আবার অফিস করা লাগবে, সকালে ওই ঘামা অবস্থায় থুয়ে দিতা, ওই আবার কালকের পড়তা, পরশুদিন পড়তা, অমুক পড়তা, ওই ঘাম, বৃষ্টি, পানি, এগুলো নয় পস্ত। আর এখন তো চিন্তা করছে এটা একবার গায়ে দিয়েছি, আর গায়ে দেওয়া যাবে না, আমার কি জামা কম নেই, 17টা জামা। এই জন্য এখন পড়ার সময় পায় না, সুযোগ নেই। আচ্ছা যাই হোক, তাহলে আগে ওই দোপারদের কাছে জামা কাপড় ধুতে দিত, ওই দোপারা ওই বেল্টের ভিতরে ওইখানে একটা মার্কিং করে দিত যে এটা 1520 নাম্বার, তোমার একটা মেমো দিয়ে দিত 1520 নাম্বার, নাহলে তুমি কার জামা কারে দিবা, কার পাঁচ জামা কারে দিবা। ওই মেমো নিয়ে আসতাম, মেমোতেও লেখা ছিল 1520, আর ওই বেল্টের গায়েও লেখা ছিল 20। কেন লিখে দিত? কারণ ওই ধোপা তো দোকানে বসে অর্ডার নিয়েছে তোমার তিল পরা জামাটা, ওইটা নিয়ে তো বাড়িতে চলে যাবে, বাড়িতে যাই ধোপা নেই, ওর ভিতরে ব্লিচিং পাউডার টাউডার দিয়ে ভিজাই রাখবে, ধোবে, খালে, পিটাবে, মস্কাবে, কত কিছু করবে, ওর ভিতরে যেন ওই দাগটা 1580 যেন না মুছে যায়, এই জন্য পার্মানেন্ট একটা দাগ দিত। ওই আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের জামার দেখা যেত, এই জামার পিছনের ভিতরে বিশেষ করে এই বর্ডারটা, এখানে একটা চড়া বর্ডার থাকতো, এই বর্ডারের পিছনে যে কত নাম্বার এখন লাইন দিয়ে থাকতো পিছনের দিকে, যেন সামনের দিকে না আসে, পিছনের দিকে ভাজে ফেলাই দিত। এগুলো তোমরা দেখো না, এই আধুনিক জমানার ছেলেরা, এই জন্য তো বলি যে তোমরা নতুনরা কি করে বুঝবা এই সমস্ত জিনিসের সাথে, প্রকৃতির সাথে পরিচয় তোমরা বুঝবা কি করে। যাই হোক, তা দেখেন যারা আমরা পিছনে ধোপানির এই কাজগুলো বুঝি, ধোপার এই কাজগুলো বুঝি, তা আমরা মার্কিন নাটটা চিনতে আমাদের সুবিধা হয়েছে যে আসলে ঘটনাটা কি, এরকম একটা ধোপা ছিল, এরকম দাগ দিত কাপড়ে, এখন তো এগুলো প্রশ্নই আসে না। আচ্ছা যাই হোক, সেই ধোপারা ওইখানে মার্ক করত, নাম্বার দিত, চিহ্নিত করতো যে এটা তোমার, এই জন্য নাম হয়েছে মার্কিং নাট। তো মার্কিং নাটের নামকরণ থেকে আমরা কী নেব? মার্কিং নাটের অর্থ হলো স্থায়ী দাগ। আমাদের রোগীর ভিতরে খুঁজতে যাব, দেখি রস্ত কি তোমার ভিতরে কি স্থায়ী দাগ আছে। রোগীর ভিতরে স্থায়ী দাগ আছে অপমান, আছে চাইল্ডহুড ট্রমা, আছে ছোটোবেলায় গালিগালাজ করেছেন, অপমান করেছেন, এই সমস্ত দাগগুলো এখনও রয়ে গেছে, সে দাগ আর মোছে নাই। সেই দাগ মুছতে হলে, সেই দাগের কারণে এখন যে ডিসঅর্ডারটা হয়েছে সেটা মুছতে হলে কি লাগবে? লাইক কিওরস লাইক, সদৃশ্য দ্বারা সদৃশ্য প্রতিহত করো বা মোছো। তাহলে আমার এই রোগীর এই যে মনে অন্তর ভিতরে দাগ ছোটোবেলার, এই মুছতে হলে আমার কি লাগবে? অ্যানাকার্ডিয়াম। বোঝা গেল সাদৃশ। 2 নম্বরে আমরা আছি মার্কিং নাট। বাদামটা যে এর বাহিরের খোলস, এই খোলসের ভিতরে যে জিনিসটা থাকে সেখানে কয়েকটা কেমিক্যালস থাকে, সেই কেমিক্যালসগুলো অধিকাংশই বিষাক্ত।
কাঁচা অবস্থায়, বিশেষ করে ফলটা যখন রসালো কোনো জায়গার থেকে তুলে নিয়ে আসে, কোনো ওই থেকে মার্কিং নাট ফল থেকে, তখন ফলটার ভিতরে কতগুলো বিষাক্ত জিনিস থাকে, বিষাক্ত কেমিক্যালস থাকে, যেগুলো ধরলে ক্ষত সৃষ্টি হয় এবং জ্বালা সৃষ্টি হয়, ফোসকা পড়তে পারে। যদি এইটা সাদৃশ্য ধরি, আমাদের রোগীরও তো ভিতরে আমরা যখন পড়ি, শুধু এই মেন্টাল ডিসঅর্ডারই তো না, আমরা আরেকটা জিনিস দেখি, কোষ্ঠকাঠিন্যতা এবং আলসার, গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসার। কি সুন্দর মেডিসিন আমাদের অ্যানাকার্ডিয়াম, আপনারা চিন্তাও করতে পারবেন না। এখন আলসারে কি জ্বালা বা ক্ষত আছে? তাহলে আমার সরাসরি আমার মার্কিং নাটও তো ওই জিনিস সৃষ্টি করে দেয়। তো আমি সেখানে লাইকেও তো নিয়ে যাব, সেই ক্ষত বা সেই জ্বালা সরানোর জন্য আমি তাকেও তো নিয়ে যাব, তাকে তো আমার প্রয়োজন। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা পাইলাম? প্রাকৃতিক সাদৃশ্য দুটো। এবার আছেন মার্কিং নাটের ভিতরে বাদামগুলো যদি আমরা ভেঙে ফেলি, আমাদের জেনারেল যে চীনা বাদাম আছে বা অন্য বাদাম আছে, বাদামগুলো দুটো পার্ট থাকে নাকি একটা পার্ট থাকে? দুটো পার্ট খুলে দেওয়া যায় না? ভেঙে ফেলে আমরা বাদাম ডলে দিয়ে ভেঙে দুইটা ভাগ করে দিতে পারি না? তাইলে বাদামের ভিতরে গঠনটা হলো কি? দ্বিখণ্ডিত। তার মানে কি? বিভক্ত। দ্বিখণ্ডিত মানে কি? বিভক্ত। আমার রোগীকে যদি নিয়ে আসি আমরা, ওই যে বলছে আমি কে আমি, বিপরীত দুটো সত্তা, তার মানে কি? সে বিভক্ত, সে দ্বিখণ্ডিত। রোগীর ভিতরে মানসিক যে গঠন, তার কি ইচ্ছা শক্তি দুটো, তাহলে কি সেও দ্বিখণ্ডিত? তাইলে আমার ভেষজের সাথে আমার রোগীর সাদৃশ্য আছে? আছে আছে। তাহলে এটা গেল কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বারে যদি আমরা আসি, সেখানে আসে কেমিক্যালসের কথা বলেছি আগে। সেই কেমিক্যালসগুলো, ওটা তো বলেছি, জ্বালা দাহ, এটা তো বলেছি আমরা না, যে কেমিক্যালসগুলো দাহা এবং জালো ক্ষতা সৃষ্টি করে, এটা বলেছি না? আচ্ছা, তাহলে ওটা চলে যাক। আমাদের 4 নাম্বারে আসি। আমাদের মার্কিং যে নাট, এই যে কালিটা, এই কালিটা আমরা কি কাজে ব্যবহার করি? শুধুমাত্র আমার ধোপাদের গল্প বলেছি, এখন তো ধোপা নাই। তাহলে এই মার্কিং নাটের এই কালিটা বা ওই যে কস্টিক যে কষটা বলেছি, সেই কস্টিক কষটা এখন কি কাজে লাগে? সেটা হলো, হ্যাঁ, এই প্রফেসর সাহেব ঠিক বলেছেন, অমোছনীয় কালি। এই যে এখনো দেখেন 3 মাস, তার মানে এই তৈরি করতে যে কেমিক্যালস প্রয়োজন বা পার্মানেন্ট যে রঙগুলো তৈরি করতে যে এগুলো দরকার, এই বোর্ডেও যে আমরা অনেক সময় লিখি না মার্কারের ভিতরে একটা স্থায়ী মার্কার আছে না, এগুলো তৈরি করতে হলে যে কেমিক্যালস প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা চলে আসে হলো আমাদের এই মার্কিং নাটের এই যে খোলসে যে কস্টিক কষটা আছে, এইটা ওই কেমিক্যালসের সাথে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, মার্কিং নাটের যে দাগটা পড়ে, সেই দাগটা হলো কীরকম? কালো, ফিক্সড কালো এবং আঠালো হয়। সেটা কালো, আঠালো, দীর্ঘস্থায়ী এবং ফিক্সড হয়ে যায়। ওটা ফিক্সড হয়ে যায়। আমার রোগীদেরও একটা ফিক্সড আইডিয়া, এই ফিক্সড আইডিয়াটা আপনারা এখন বুঝবেন না যারা রেপার্টরি পড়বেন। আমাদের রেপার্টরিতে কতগুলো স্বর্ণালী রেপার্টরি আছে, মানে রুব্রিক, স্বর্ণালী রুব্রিক আছে, গোল্ডেন রুব্রিক। সেই গোল্ডেন রুব্রিকের ভিতরে ফিক্সড আইডিয়া, এই ফিক্সড আইডিয়া একটা এরকম গোল্ডেন রুব্রিক আছে। তার মানে ফিক্সড আইডিয়ার যে রুব্রিকটা, তার মানে রোগীর ভিতরে মনে করে যে আইডিয়াটা কি, যে আমার ভিতরে স্থায়ী কতগুলো প্রবণতা আছে, স্থায়ী যে প্রবণতাগুলো আছে যেটা তার ইমোশন স্টেজে তৈরি হয়, সেটা কি? আমার ভিতরে শয়তান আছে। তুমি ঔষধ দিয়ে কি করবা? আমার ভিতরে কামরূপ কামাখ্যা থেকে ওইরকম শয়তান চলে আসছে, বা অমুক আমার এরকম বান মেরেছে, অমুক আমার এরকম ক্ষতি করেছে, অমুক আমার পিছনে এই কাজ করেছে, আমার এরকমই আছে। অথবা আমার ভিতরে একটা আত্মা আছে, সে আমার খুব পাওয়ারফুল, সে যদি আমার পরামর্শ দেয় সেই অনুযায়ী চলি, আমি আগেই বুঝে যাই, আমি তোমার বিপদ আপদ আগেই বুঝে যাই। এরকম এক ধরনের ধনান্তরী লোক আছে না আমাদের সমাজে, ফলায় যে আমি যদি অভিশাপ দিই তুই শেষ, ঠিক আছে না? এক ধরনের তো প্রতারক আছে। আবার এক ধরনের মানুষ আছে নিজে ধারণা করে যে আমার ভিতরে একটা আত্মা আছে, সে যদি কিছু বলে বা সে যদি অভিশাপ দেয় তাইলে তুই একদম ধ্বংস হয়ে যাবি। আমার জীবনে একটা অভিশাপ আছে এরকম। এই রেল স্টেশন, তখন এই রেল চলে, ওইখানে এক মহিলা বসতো, মাথায় জট,
তো তখন একদম ইয়াং, আমি ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে। তখন বিকেল হলে বন্ধুরা ঘুরতে যাইতাম রেল স্টেশনে। তো ওই বন্ড কী করতো মহিলা, ও একটা মাদুর পাতায় দিয়ে ওই বসে থাকতো ওইখানে, ওই তাবিজ কবজ টবজ কিছু নিয়ে টিয়া ওই চুলের জট নিয়ে বসে থাকতো, এই মোটা, নড়াচড়া করতে পারতো না। এবার একদিন ওই বন্ধু বান্ধব, ওই বয়সটা তো খারাপ, ওই যাওয়ায় যায় আমরা যে বন্ধুরা যাচ্ছি ট্রেনেও আসছে, ওই জনগণের ঠেলার আমাদের ঠেলা, ওই ঠেলায় ওর পাটির উপরে যাই আমার পা পড়ছে। আমার পা পড়ছে, যাই ওই স্টেশনেই বসতো তো, ওই লোকের জন্য যে পা পড়েছে, পা পড়লে একদম আমার অভিশাপ দেওয়া শুরু করছে যে এমন ধ্বংস করে দেবো, তুই শেষ হয়ে যাবি, অমুক হয়ে যাবি, সমুখ হয়ে যাবি, মানে মাত্রা ছাড়া। এত বললাম যে জিনিসটা ইচ্ছা করে করা হয়নি, কারণ ও মনে করছে ইচ্ছা করে করছে, এতটি বন্ধু বান্ধব ইয়ের কী করে ঠেলাঠেলি করে মানে ইচ্ছা করে গাড়ি উপরে ফেলাইছে, আসলে তা না। যাই হোক, তারে কোনো মতেই বুঝাতে পারলাম না, নিজের কেরামতি সে জাহির করবেই। সে বলছে, জানো আমি অভিশাপ দিলে তোর কী হবে? তুই তো আমারই করে, আমি কী হবে? এবার ধরে পড়ছে যে কী হবে, তুমি যখন শুনবাই না তাহলে তোমার সাথে চ্যালেঞ্জে যাওয়া লাগবে। কী হবে? কয় একদম নির্বংশ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তাই আমি বলছি কচু হব, তুই কর, একদম তুই তো আমারই করে, তুই কর, তুই কী কী ক্ষতি আছে চালান দে। লাস্টে বলে, তুই তো জানিস না আমার ভিতরে কী মাল আছে, একটা অন্য রকম দিয়ে, তুই তো জানিস না, এখন থাকলেই তো আমি চালান দিতে পারি না, তোরা তো ছোট মানুষ, আমার ভিতরে কী মাল আছে তোরা তো জানিস না। আমাকে হ্যাঁ আমি জানি, তোমার ভিতরে কী মাল আছে জানি, আমি জানি। কী মাল আছে? আমি তোমার ওই জটের ভিতরে উকুন ছাড়া আর কিছু নেই, ওই জটের ভিতরে কিছু উকুন ছাড়া আর তোমার কোনো মাল নেই, আর তুমি এই উকুন চালান দেওয়া, আমার যদি কোনো ক্ষতি করতে পারো। তাহলে এই যে জাহির, তার মানে নিজের ভিতরে জটটট দিয়ে নিজে একটা বদ্ধ ধারণার ভিতরে চলে গেছে যে আমি একটা আধ্যাত্মিক সাধক, আধ্যাত্মবাদ আমার ভিতরে আছে, আমার ভিতরে অন্য একটা আত্মা আছে, তারে আমি জাগ্রত করে যা কিছু করবো, তাবিজ দিই, কবজ দিই, ফু দেই, অভিশাপ দেই, যা কিছু দেই, সেগুলো সব লেগে যাবে। ফিক্সড আইডিয়া, ভুল আইডিয়া, বদ্ধ একটা ধারণা। বদ্ধ ধারণা বিভিন্ন জায়গায় হতে পারে, একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, একটা ভ্রান্ত কঠিন ধারণা, অমোচনীয় ধারণা, ফিক্সড হয়ে যায় সেটা। আপনি যত যুক্তি দেন, যত কিছু বুঝান, কোনো কিছুতেই সে ওখান থেকে ভাঙবে না, না এটাই সত্য। এটাকে বলে ফিক্সড আইডিয়া। খুব সুন্দর একটা আমাদের রুব্রিক। আচ্ছা, আমরা 5 নম্বরে গেলাম। 6 নম্বরে যদি আমরা প্রাকৃতিক সাদৃশ্যটা দেখি, সেটা হলো আমার মার্কিং নাটের ভিতরে লুকানো যে কেমিক্যালসগুলো থাকে, সেগুলো হলো ওই যে বলেছি জ্বালা দহনকারী। জ্বালা দহনকারী যেগুলো, জ্বালা এবং ফোসকা তৈরিকারী, সেগুলো হতে মানে দাহিত, দহন ক্ষমতা রাখে সেই কেমিক্যালসগুলো নিয়ে। আমার রোগীর ভিতরেও যে অন্তর্দ্বন্দ্ব চলে এবং স্থায়ী যে সন্দেহ প্রবণতা চলে এবং তার ভিতরে যে হিংসা চলে, সেগুলো তো আসলে বিষাক্ততা তৈরি করে। আমরা যদি মেডিকেল সায়েন্সে যাই এবং হরমোনাল সায়েন্সের ভিতরে যাই, এই যে হিংসা, দ্বিধা, ক্ষোভ, আইডিয়া, এটাও কিন্তু তার ভিতরে একটা পয়জনাস জিনিস অহর্নিশি তারে তৈরি করে যাচ্ছে। তাইলে আমার ভেষজের ভিতরেও একটা বিষাক্তের অনুসন্ধান আমরা পাই। আমরা রোগীর ভিতরে যে হিংসা, রাগ, গ্রিফ, তারপরে মান অপমান, এগুলো প্রতিনিয়ত তার শরীরে একটা বিষ তৈরি করে যাচ্ছে। আমরা যদি 7 নম্বরে যাই, আমার 7 নম্বরে যে কী বলেছি আমরা, মার্কিং নাটের যে টক্সিক কেমিক্যালটা আছে, এইটা আমাদের কাজ করে হলো CNS। আপনাদের সিটের ভিতরে দেখেন CNS, তার মানে সেন্ট্রাল নার্ভ সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভ সিস্টেমের পরে আমার এই মার্কিন নাটের যে টক্সিনগুলো বা কেমিক্যালসগুলো বা যে কষ্টিক কষগুলো বলেছি, সেগুলো আমার এই সেন্ট্রাল নার্ভের পরে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করে, চিন্তা চেতনায় ধোঁয়াশা এইটা তৈরি করে, স্মৃতিকে দুর্বল করে বা মেমোরিকে দুর্বল করে দেয় এবং তার ভিতরে দ্বৈত ইচ্ছা সৃষ্টি করে। তার মানে তারে যদি কাউকে যদি মার্কিং নাট ওই কেমিক্যালসটা সে নেশাগ্রস্তের মতো হয়ে যায় এবং সেই জায়গায় কী হয়, তার চিন্তার ভিতরে একটা সেই আমাদের এই ঔষধের মতো ক্যানাবিস ইন্ডিকা, এই যেটা দেখবেন আপনাদের ওই যে রেপার্টরি দিয়েছি, ওর ভিতরে প্রায় দেখবেন জায়গায় ক্যানাবিস ইন্ডিকা আছে, ঠিক আছে। ক্যানাবিস ইন্ডিকাও কিন্তু এই দোয়াশা তৈরি করে, আমাদের গাঁজা, ঠিক আছে। তাহলে সেরকম দোয়াশা তৈরি করে এবং উত্তেজনা তৈরি করে এবং দ্বৈত চিন্তাভাবনা সৃষ্টি করে এবং স্মৃতিকে দুর্বল করে দেয়। আমাদের রোগীটার ভিতরে কি স্মৃতি দুর্বলতা আছে? তারপরে এই যে চিন্তা চেতনার ভিতরে যা কিছু করেছে সব দোয়াশা চিন্তা, এগুলো কি সঠিক চিন্তা? কখনো সে যে চিন্তা করে সেটার ভিতরে আমাদের দোয়াশা আছে। আচ্ছা, তাহলে ঠিক যে ঘটনাগুলো সৃষ্টি করে ভেষজ, আমার ঔষধের ভিতরে অনুরূপ লক্ষণ খুঁজে দেখেন, প্রত্যেকটা লক্ষণ অনুরূপভাবে সেই লক্ষণগুলো আছে।
8 নম্বরে যে কথাটা বলতে চাই, 8 নম্বর দিয়ে শেষ করি, যেটা সকালে বলেছিলাম যে আমাদের যে ফল, মার্কিং নাটের ফলগুলোর ভিতর থেকে যে বাদামটা বেরিয়ে আসে সেটা ঝুলে আছে এবং আরেকটা বাদামকে ঝুলিয়ে ধরে রাখে, ওর ভিতরে থাকবে না, সে বেরিয়ে আসে, একটা আরেকটাকে ধরে রাখে। এবং বাদামগুলো কীরকম হয়, একটু বাঁকাটে হয় না, কিডনির মতো এরকম একটু বাঁকাটে হয় না, কাজু বাদাম বাঁকাটে হয়। আমার রোগীর সিদ্ধা চেতনা এবং তার যে ভাব দ্বারা, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার পার্সোনালিটির ভিতরেও কিছুটা বাঁকা, সব সোজা। ওই যে বললাম একটা শয়তান আছে আর একটা আছে, তার কিছুটা তো বাঁকা। এবং সে ওই ফলের খোলস থেকে বীজ তৈরি হয়ে বের হয়ে আসে। এটা হলো আরেকটা সাদৃশ, যে ফলের ভিতরে থাকতে হবে না, আবার একদমও বেরিয়ে আসতে পারে না, পিছনে আরেকজনে টেনে ধরে, একটা বাদাম আর একটা বাদামকে ঝুলিয়ে টেনে ধরে। তার মানে একজনে বেরোইতে যাইতে চাচ্ছে আর একজনে আটক করে রাখছে। আমার সমগ্র রোগীটার ভিতরে, সমস্ত ঔষধটার ভিতরে সেই চরিত্র। একটা মন বলতেছে ভালো, একটা বলতেছে খারাপ, একজনে বলতেছে যা, আর একজনে টেনে ধরতেছে না যাস না, একজনে বল কর আর একজনে বলি করিস না। তাইলে আমরা সাদৃশ কি ভেষজের সাথেও করতে পারি, প্রুভিং ছাড়া? এবার প্রুভিংগুলো তো আমরা ভিতরে আভ্যন্তরীণ কাজগুলো দেখব, তার ভিতরের কেমিক্যাল রিয়াকশানটা কি সেটা দেখব। বাহিরে কত সুন্দর আমরা সাদৃশ পেয়েছি, যে একেবারে সরাসরি ফলের বীজ খোসার সাথে আমার রোগীর কতগুলো পার্থক্য, এরকম খুঁজলে আরও পাওয়া যাবে, অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা ভেষজের সাথে রোগীর, ভেষজের সাথে নো মেডিসিন নো রেমেডি, ড্রাগের সাথে ভেষজের সাথে আমার অ্যানাকার্ডিয়ামের রোগীর সাদৃশ্যগুলো আমরা 8টা একেবারে পয়েন্ট টু পয়েন্ট সাদৃশ্য দিচ্ছি। আপনারা ওখান থেকে আরও 2-1বার দেখে নেবেন, নিজেরাও 2-1টা খুঁজবেন, খুঁজে ওর সাথে সংযুক্ত করে দিয়ে হোমিওপ্যাথিকে আরেকটু এগিয়ে নিয়ে আসবেন। এটাই তো চাই আমরা। খালি স্যার যা দিয়েছে তৈরি করে রাত্র জাগরণ করে খালি এইটাকে নিয়ে না, ওর সাথে আপনারা 2-1টা যোগ করেন। সবার সম্মিলিত চেষ্টা, সম্মিলিত মেধায়, আমার মেধাটা যেটা এড়িয়ে যাবে আপনার মেধায় সেটা ধরে ফেলবে। এই জন্য একটা আমাদের চিন্তা চেতনার একটা জায়গা দরকার, গবেষণাগার দরকার, একটা সংযুক্তি, একটা থিসিস জমা দেওয়ার, সেটা নিয়ে চিন্তা ভাবনা করার, আলোচনা করার একটা জায়গা দরকার। আচ্ছা, এবার আমরা একটা নতুন পদ্ধতিতে আসব। সেটা হলো আমাদের ম্যাটেরিয়া মেডিকা যখন আমরা পড়ি, বিশেষ করে ছাত্র জীবনে দেখেছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়ার পর, পাশ করে যাওয়ার পর, যখন কেস টেকিং অ্যান্ড রেপার্টরি, কেস টেকিং রেপার্টরি যদিও ফোর্থ ইয়ারে আপনারা পড়ে যান সাবজেক্টটা, সেখানে আল্লাহর নাম নিয়ে তো রেপার্টরি কী শিখেছেন আপনারাই ভালো করে জানেন। রেপার্টরি বই খুলে দেখার সময় হয় নাই, অথচ ইয়ার শেষ হয়ে গেছে। যাই হোক, এটা সমালোচনা করে না, এটা বাংলাদেশের চিত্র। সবচেয়ে ঘটনা হলো আমাদের চিত্র, কেন আমরা দেখি নাই, কেন আমরা দেখাওয়াই নাই, এটা হলো ব্যাপার। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, ফোর্থ ইয়ার পর্যন্ত পাস করে ম্যাটেরিয়া মেডিকেটেডিকা পড়ে আরও 2-1 বছর পড়ে, এবার যখন চিন্তা করছেন যে চেম্বার দেবো, তাহলে একটু রেপার্টরি বইটা কিনি। অনেকেই কেন না, যেহেতু দাম 2000+, এই জন্য কিনতে চান না অনেকে, যে এত টাকা দিয়ে বই কিনবো। আরে আল্লাহ, মেডিকেল সায়েন্স, এটা 2000 টাকা তো একটা রোগীর পানি দিয়ে ঠিকই আদায় করে নেবেন। বই কিনবেন না কেন, পড়বেন না কেন? কোন পেশায় এসছেন? মুরগির ফার্ম না, পানের দোকান না, যে পেশায় আসছেন সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। কেন করবেন না? না করলে চলে যান, অন্য পেশা আছে সেই পেশায় চলে যান। এত সুন্দর প্যাথি, হ্যানিম্যানের এত সুন্দর বিজ্ঞানকে নষ্ট করবেন কেন? এই অধিকার আমার নেই। আমি যেমন স্যার হয় পড়বো, নাহলে ছাড়বো। পাপাচার করা যাবে না, আমি নিজেও পাপিষ্ঠ হব না, পেশাকে কলঙ্কিত করব না। অতএব সাধনা করতেই হবে। যাই হোক, যেটা বলছিলাম, এবার রেপার্টরি একটা বই কিনে চিন্তা করছে, এইবার ডাক্তার লাগতেছে, 2500 টাকা একটা বই কিনেছি, এটা যদি টেবিলে রাখা যায়, রোগীরা বলবে, ওরে বাবা, ছেলে কত পড়ুয়া, কত বড় বই পড়ছে, ছেলে শিক্ষিত। কি তাই হচ্ছে না? রেপার্টরি কিনে রেখে দিয়েছেন, রেপার্টরিতে বইতে দাগ নেই। আনেন, চ্যালেঞ্জ দিয়ে বললাম, বই বের করে নিয়ে আসেন, শতকরা 10টা বইয়ের দাগ নেই, দাগাতে পারেন নাই আজ পর্যন্ত কালি দিয়া। বই এখন কিনছেন, 2-1 দিন একটু উল্টে দেখে কিচ্ছু বুঝি না, বের করতে জানি না, অর্থ বুঝি না, গভীরতা বুঝি না, অ্যাসেন্স বুঝি না। এই রেপার্টরির যে রুব্রিকটা আসলো, মেডিসিনের কোন লক্ষণ থেকে এই রুব্রিকটা সৃষ্টি হলো, কার সন্তান এই রুব্রিক, চিনি না। এইবার নিরাশ হয়ে যায় যে আগেই ভালো ছিলাম, যৌবন কেন আসিল, কি জানি, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল, গান আছে না একটা, কি শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। আপনারা ওই রকম বলেন যে এর কালে শিশুকালই তো ভালো ছিলাম, ওই ম্যাটেরিয়া মেডিকা, ওইটা হলো শিশুকাল, ওইটা পরে ভালোই ছিলাম, এখন আবার এই রেপার্টরির এই যৌবনকাল কেন আসিল আর কোকিল কেন ডাকিল।
এইবার বইটাকে 2 দিন পরে নিরাশ হয়ে যান। কিসের জন্য? মিলাতে পারেন না যে এই রুব্রিকটা মাকে ম্যাটেরিয়া মেডিকার কি বলেছে, ভাষাটা কি ছিল, এইখান থেকে রূপান্তরিত হয়ে সন্তান কি হয়েছে, এই জিনিসটা মিলাতে পারেন না বলে একেবারে সব আশা ছেড়ে দেন। ডিয়ার রেপার্টরি বইটাকে আলমারিতে সাজাই রাখেন। কি একখান বই আছে আমার বিশাল, আমি ডাক্তার, যদি রোগীরা দেখে যে এত বড় বই, তাহলেই তো হবে। এই কাজটা অধিকাংশ সবাইকে বলছি না, কেউ আবার নিশ্চয়ই হয়ে আমার রাগ করেন না, আমার সাথে রাগ করেন না। আমার এখন নাইলে সন্ধান পেয়েছি, আমি তো একসময় এই কাজ করেছি। রেপার্টরি 2খান বই, একখান ওই খালি পৃষ্ঠে উল্টাইতে ছিঁড়ে গেছে, আর রাগ করে দাগাইতে দাগাইতে পৃষ্ঠে ছিঁড়ে ফেলাইছে, রাগ করে পৃষ্ঠে টান দিয়ে উঠেই ফেলাইছি। লাস্টে আর একখান আছে, সেটারও সেলাই বান কাটে ফেলাইছি রাগ করে। রাগ করে কাটছি কেন তা শুনবেন আবার। সেখানে কিছু অসামান্যায়, অসামান্যায় কি ম্যাটেরিয়া মেডিকা একটা ঔষধ সম্পর্কে বারবার বলে গেছে যে এটা সেক্সুয়াল ডিসঅর্ডারের পরে ভালো কাজ করে, ভালো কাজ করে, একই লেখক বলেছেন, বারবার বলেছেন। এবার যখন রেপার্টরি চ্যাপ্টারে আসি, সেইখানে কোনো তার উল্লেখ নামই নেই, 3rd গ্রেডেও নাই। তখন বেটা ওইখানে বসে এত গান গাইছো, তাহলে এইখানে আনো নাই কেন? রাগ করে টানে ছিঁড়ে ফেলাইছি, নাই কেন? বেশি রাগ হয়েছে কোন জায়গা? যখন 3টা-4টা রেপার্টরি এক করেছি। এ লেখছে একটা লক্ষণের পরে 20টা ঔষধ, আরেকজনে লেখছে 15টা, 5টা গায়েব। তাহলে আমি শিশু, আমি ছাত্র, আমি কোনটা নেব? 5টা বাদ দিয়ে পড়বো না ওই 5টা যোগ করে পড়বো? এবার একজনে বলেছে যে এটা 3rd গ্রেড, আর একজনে যাই 1st গ্রেড, আর এক লেখক দিয়েছে 1st গ্রেড। এই সমস্ত দেখে খুব রাগ হতো যে তার মানে কি হোমিওপ্যাথি একটা আবেগ, সায়েন্স একটা আবেগের জায়গা, এখানে আমাদের যার যা ইচ্ছা সেই জায়গা দিয়ে আমরা পূরণ করব। আমার লেখক হইতে ইচ্ছা করছে আমি এটা বই লিখবো, এটা গবেষণার দরকার, সমন্বিত গবেষণার দরকার, যে তুমি এটা বলছো কেন, আমি এটা বলছি কেন, আসো একত্রে মিলিয়ে দেখি আসলে ঘটনাটা কী। এই দিয়ে আমার ওই রেপার্টরি বই আছে, দেখবেন যে 2-1 জায়গায় আছে কলম এমন জোরে টান দিয়েছি রাগ করে 4-5 পাতা ওর ভিতরে দাগ পড়ে ছিঁড়ে উঠে গেছে। আর কয়েক জায়গায় যে কয়েকটা মন্তব্য আছে খুবই খারাপ। আর আগের বইটাই লেখা ছিল, যখন আমি বুঝতাম না তখন ওইখানে লিখে রাখছিলাম, রেপার্টরির উপরে লিখে রাখছিলাম ধাঁধাটরি, লেখা আছে, সেই বইটা আছে আমার এখানে, দেখেছেন ধাঁধাটরি, যে কোন ধাঁধায় ফেলেছ আমাকে, কারণ তখন বুঝতাম না। যখন কিছুটা বোঝা শুরু করলাম তখন বুঝলাম না ধাঁধা আমার ভিতরে ছিল, আমার জ্ঞানের স্বল্পতা ছিল। কিন্তু এখন যখন বুঝতে পারি যে এই রুব্রিকটা সৃষ্টি হয়েছে আমার ম্যাথমেটিকের অমুক লক্ষণ থেকে, ওর সন্তান, এবং এই জাতের মেডিসিন, এই তার প্যাটার্ন, তখন একটা মজা পাবেন আলাদা। আপনারা সেই মজায় দ্রুত চলে আসেন। তাহলে আমরা কি করেছি? আগে পড়েছি ম্যাটেরিয়া মেডিকা, বছর বছর খুঁয়ে দিয়ে এবার একটা শখ করে রেপার্টরি কিনছি, করে দিয়ে আর মেলে না, মেলাতে পারি না, বুঝি না, মজা পাচ্ছি না, ছেড়ে দিয়েছি। এইবার যখন রেপার্টরিতে গেলে রুব্রিকের কথা, এবার রুব্রিকের রেপার্টরি আর রুব্রিক বোঝেন তো, লক্ষণটাকে সংক্ষিপ্ত আকারে, সংক্ষেপে রেপার্টরির ভাষায় কী বলে, সংক্ষেপে বড় একটা লক্ষণকে আমি রূপান্তর করে কি নিয়ে আসব। যেমন একজন ভালোবাসায় ব্যর্থ হয়ে অসুস্থ, আমার এখানে আসবে কি ডিসঅ্যাপয়েন্টেড লাভ। আমরা নেট্টামিউর, ইগনেশিয়া ইত্যাদি ইত্যাদি ঔষধ যখন পড়ে দেখছি, ওরে বাবা, ইগনেশিয়ারে জ্বালাইয়া পোড়াইয়া কত কিছু করে দিয়ে একেবারে মহিলারে তাওয়ায় রুটি বাজার মতো সেকা দিয়েছে। এই হলো আমাদের ম্যাটেরিয়া মেডিকা। রেপার্টরিতে যাই, এটা সংক্ষিপ্ত একটা ভাষায় আমি পাবো, সেটা কি সাইলেন্ট গ্রিফ, নীরব একটা দুঃখ সে বহন করে চলে যাচ্ছে। তাহলে রেপার্টরি আর ম্যাটেরিয়া মেডিকার পার্থক্যটা হলো এখানে, আপনার ম্যাটেরিয়া মেডিকা আর রেপার্টরি। এখন যদি আমরা আমাদের কারিকুলামে, শিক্ষা ব্যবস্থায়, কোনো বইয়ে যদি এরকম একটা জিনিস থাকে যে তুমি ম্যাটেরিয়া মেডিকা আলোচনা করো, একটা দাগ দিয়ে সেই লক্ষণটাকে সামনে রেপার্টরি করে একত্রে দেখাও, এতে রুব্রিক করে দেখাও, ওই রুব্রিকের সামনে কতগুলো রেপার্টরি মানে ঔষধের তালিকা দিয়ে দাও, প্রয়োজনীয় ঔষধের তালিকাটা দিয়ে দাও, তাহলে কি জিনিসটা সুন্দর হয়? আপনাদের আজকের থেকে যে ঔষধগুলো পাবেন আমাদের হানিমান আশ্রমে আলোচনা, সমস্ত ঔষধ আমাদের এরকম হবে, ম্যাটেরিয়া মেডিকা পার্ট, সাথে সাথে ওইটাকে রুব্রিক করা, প্রত্যেকটা লক্ষণকে রুব্রিক করা, সামনেই পাবেন আপনারা ঔষধের একটা রেপার্টরি তালিকা। এবং এই রেপার্টরি তালিকা সম্পর্কে বলে নেই যে স্যার আপনি তো এত সমালোচনা করলেন, বই ছেড়লেন, আপনার রেপার্টরি কি কমপ্লিট রেপার্টরি? নো, আমি দিয়েছি আমাদের দেশের প্রেক্ষাপট অভিজ্ঞতা থেকে কতগুলো মেডিসিন প্রয়োজন। আপনার তো হাজার হাজার মেডিসিন দিয়ে চাপাই দিয়ে দরকার নাই, আপনি 100-150 মেডিসিনের ডাক্তার হবেন, ওই 100 আপনি ভালো করে শেখেন, ওই 100 ভিতর থেকে আপনি আয়ত্ত করেন। আপনার 5000 নিয়ে ওলটপালট হয়ে কিছু শিখলাম না, সর্বজান্তা আসলে জানতা নাই।
এই জন্য এখানে আমাদের প্রয়োজনীয় যে রেপার্টরিগুলো প্রয়োজন এবং যে রেপার্টরি ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডের যে রেপার্টরি সেখান থেকে এখানে আনা হয়েছে। অন্যান্যগুলো আমরা এখানে নেই নাই, অপ্রয়োজনীয়গুলো নিয়ে আমরা ভারী করি নাই, আপনাদের মাথার উপরে চাপাই নাই। তাইলে আমরা আজকে থেকে যে শীটটা পাবো সেই শীটের ভিতরে একটা বৈশিষ্ট্য থাকবে। শীটটা হবে ম্যাটেরিয়ামেডিকার ভাষা, রেপার্টরির ভাষা, তার মানে রেপার্টরির কী ভাষা হবে, রুব্রিকের ভাষা এবং রেপার্টরির তালিকা, একের ভিতরে 3। সবচেয়ে মজাটার যেটা হবে সেটা হলো এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা হলো আমরা প্রত্যেকটা ঔষধ আলোচনা করব আমাদের কেস টেকিং ফরম্যাটে। একটা কেস টেকিং ফরম্যাট থাকে, আপনি যে কেস টেকিং নেবেন তার একটা ফরম্যাট থাকতে হবে। ওই ইচ্ছে মতো শারীরিক একটা লক্ষণ লিখলাম, মানসিক আবার 5টা লক্ষণ লিখলাম, আবার একটা মানসিক লক্ষণ, আবার একটা আমি আঙ্গিক লক্ষণ লিখলাম, আবার একটা আমি জেনারেল লক্ষণ লিখলাম। এইভাবে কেস টেকিং হয় না। কেস টেকিং করতে হলে আপনার একটা ধাপ আছে। লক্ষণ শর্ট হয়ে কোথায় চলে যাবে, জেনারেল লক্ষণ জেনারেল লক্ষণের ফরম্যাটে চলে যাবে, মেন্টাল লক্ষণ মেন্টাল লক্ষণের ঘরে যাবে, ঠিক আছে। আবার আপনার মোডালিটির লক্ষণ মোডালিটির ভিতরে যাবে না, একটা মোডালিটি একটা মানসিক লক্ষণ, একটা আঙ্গিক লক্ষণ, একটা জেনারেল লক্ষণ, এভাবে হয় না, এলোমেলো হয়ে যায়। তাহলে কেস টেকিংয়ের একটা ফর্ম আপনাদের দরকার। এবং আমি বলেছিলাম গত ক্লাসে একটু সমালোচনার মতোই আসছিল যে আমাদের অসংখ্য কেস টেকিং ফর্ম আছে দেশে বিদেশে সব জায়গায় দিয়ে, কতটা উপযোগী আছে না গতানুগতিক আছে না চলনসই আছে নাকি লেটেস্ট বা সায়েন্টিফিকভাবে আছে সেটা আমাদের ভেবে দেখার সময় আছে। আমি সেখান থেকে চেষ্টা করেছি, আমি দাবি করি না যে এইটাই শ্রেষ্ঠ, তবে আপনারা খেয়াল করবেন এখানে কতগুলো নতুন শব্দ এসেছে যেগুলোর সাথে আপনাদের এতদিনের যোগাযোগ ছিল না। কিসের জন্য, কোথা থেকে এনেছি? হোমিওপ্যাথির প্রয়োজনের জন্য, মডার্ন জমানার জন্য, মডার্ন চাহিদা পূরণ করার জন্য এই জায়গাগুলো নতুন তৈরি করেছি। আমি সেই 200 বছর আগের ওখানে পড়ে থাকতে রাজি নয় বিজ্ঞান নিয়ে, কারণ আমার 200 বছরের আগের সেই মেন্টালের রোগীগুলোর নেই, সেই ফিজিক্যাল রোগীগুলোর নেই, সেই রূপের রোগীগুলোর নেই, সেই রূপের মায়াজামগুলোর নেই, পরিবর্তন হয়ে গেছে। তাই আমি পরিবর্তন হয়ে গেছে আমার অনেক কিছু, আমার খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়ে গেছে, আমার লাইফ স্টাইলের পরিবর্তন হয়ে গেছে, আমার রোগের ভিতরে নতুন নতুন লক্ষণ সৃষ্টি হয়েছে, নতুন নতুন উপসর্গ সৃষ্টি হয়েছে, সেইটাকে আমি সমাধান করব পিছনে যার নাই তাই দিয়া, এটা বিজ্ঞান নয়। তাই সেইখানে আমরা যুগের চাহিদার জন্য, বর্তমান জমানার চাহিদার জন্য, সময়ের চাহিদার জন্য, রোগীর বর্তমান রূপায়ণের জন্য আমাদের কিছু নতুন সংযোজন আসছে, সেগুলো আপনারা খেয়াল করবেন। তাহলে আমাদের আজকের শীট ম্যাটেরিয়ামেডিকার ঔষধ আলোচনা, অ্যানাকার্ডিয়াম আলোচনা করেছি, ম্যাটেরিয়ামেডিকার ভাষা, রুব্রিক তৈরি, তার মানে রেপার্টরির একটা অংশ, রেপার্টরির ঔষধ তালিকা, এগুলো আছে। কোন জায়গায় বসিয়েছি লক্ষণগুলো এবং রুব্রিকগুলো? যার যার বাড়িতে, যার যার বাড়িতে। জেনারেল সিমটম জেনারেলের বাড়িতে, মেন্টাল সিমটম মেন্টালের বাড়িতে, কজেশনের সিমটম কজেশনের বাড়িতে, প্রেজেন্ট কমপ্লেনের সিমটম প্রেজেন্ট কমপ্লেনের ঘরে, কজেশনের ঘরে। কথাটা বুঝেছেন? তাহলে আমরা একত্রে শিখলাম কেস টেকিং পদ্ধতিতে যদি ম্যাটেরিয়ামেডিকে পড়া যায় সুবিধা আছে অনেকগুলো, কারণ কেস টেকিং অনেক সময় বর্ণনা দিতে যে, ম্যাটেরিয়ামেডিক অনেক সময় বর্ণনা দিতে যে অসংখ্য গল্প দিয়ে বিশাল পৃষ্ঠার পর 20টা 18 পৃষ্ঠা 19 পৃষ্ঠা ম্যাটেরিয়ামেডিকা আছে। কিন্তু আমরা যদি ঘর টু ঘর, কারণ আমি তো ডাক্তার হয়ে কী করবো, প্র্যাকটিস করতে গেলে আমার কী লাগবে, কেস টেকিং দরকার হবে। কেস টেকিংয়ের ফরম্যাটটা কি, সেই ফরম্যাটটা যদি আমি এখনই পড়ে যেতে পারি, এখনই প্রতিদিন পূরণ করতে পারি, প্রত্যেকটা ঔষধ দ্বারা পূরণ করতে পারি, আমি অভ্যস্ত হয়ে যাব যে আমি পাশ করার সাথে সাথে আমি ডাক্তারিতে বসে আমি এই কেস টেকিংয়ের ফর্মে, আমার তো পড়াই আছে যে এই কেস টেকিংয়ের অমুক জায়গায় কজেশনের ভিতরে লেখা আছে, এটা ক্লিয়ার। কিন্তু এলোমেলোভাবে পড়ছি আমরা, খিচুড়িভাবে পড়েছি আমরা, সেই খিচুড়িটা আজকে থেকে বাদ দেব। তাহলে আমার এই কেস টেকিং ফরম্যাট, যে ঔষধটা ফরম্যাট এবং ঔষধ যে আলোচনা করেছি, ম্যাটেরিয়ামেডিকা কেস টেকিং ফরম্যাটে আলোচনা করেছি, রেপার্টরি ফর্মে আলোচনা করেছি, রুব্রিকের ফর্মে আলোচনা করেছি, এই গুণগুলো আমার এক মেডিসিনের ভিতরে, তার মানে একের ভিতরে কি 4 না 5। তারপরে কি হবে আমাদের, এইটা আবার আমরা 4টা চ্যাপ্টারে, প্রধান চ্যাপ্টারে আবার ভাগ করব। সেইটা হলো রোগ চ্যাপ্টার, কারণ রোগী তো প্রথম রোগ নিয়ে আসবে, রোগী তো আমার চেম্বারে বেড়াতে আসবে না, তাহলে রোগী আমার কাছে রোগ নিয়ে আসবে, সে তো রোগের কথা দিয়ে তার সাথে আমার পরিচয় হবে, শুরু হবে, তার সাথে মানে কাজের তার ভিতরেরটা জানার জন্য আমার প্রথম পয়েন্টগুলো হলো তো তার রোগ। সে আসার সাথে ভাই রোগের কথা পরে বলেন,
আগে আপনি বলেন আপনার মেন্টাল ডিজিজ বা মেন্টাল সাইলেন্ট ডিসঅর্ডার, সাইলেন্ট গ্রিফ, মেন্টাল ডিসঅর্ডার, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, তারপরে আপনার ওই যে কী বলে অ্যাংজাইটি, এই সমস্ত আছে কিনা এগুলো আগে বলেন। রোগী বলতে চাবে? সে তো আগে রোগের কথা বলবে। তাহলে আমরা এই ঔষধ আলোচনায় সবসময় আমরা রোগ সংশ্লিষ্ট, নোট ডিজিজ, শুধুমাত্র রোগের কথা নয়, রোগ সংশ্লিষ্ট যাবতীয় তথ্যাবলী জাস্ট এখানে নাম দিয়েছি। আপনাদের ওখানে দেখেন ডিজিজ প্যাটার্ন, আপনাদের হেডিং করেছি প্রথমেই, ওই যে পার্থক্যগুলো দিয়েছি উদ্ভিদ আর ভেষজে। তারপরে যাই দেখেন যে ডিজিজ প্যাটার্ন বা রোগের ধরন, বাংলায় লেখা আছে রোগের ধরন, ব্র্যাকেটের ভিতরে আছে ডিজিজ প্যাটার্ন, টাইপ অফ ডিজিজ, তার মানে রোগের ধরন বা ডিজিজ প্যাটার্ন, মানে তার রোগের প্যাটার্নটা কি বা টাইপটা কি সেটা আমাদের বুঝতে হবে। তাহলে সেই প্যাটার্নের ভিতরে আমরা দেখেন প্রথমে ধরব 1 নম্বরে আপনাদের শীটের ভিতরে আছে দেখেন। তাইলে আমরা 4টে প্যাটার্নে ধরবো। কী কী প্যাটার্নগুলো? আমরা টোটাল ঔষধটা 4টা মূল সেক্টরে ভাগ হবে। একটা হলো রোগের ধরন, সেই রোগের ধরনের ভিতরে রোগের গতি প্রকৃতি কিভাবে আসে, তার কারণ কি, তার হ্রাস বৃদ্ধি কি, তার প্রবণতা কি, সবগুলো ওইখানে চলে আসবে রোগ সংশ্লিষ্ট। আমার কেস টেকিংয়েও সব এগুলো লাগবে। যখন একটা রোগী প্রেজেন্ট কমপ্লেন করবে যে আমার এই সমস্যা, তখনই তার প্রকৃতিটা, নেচারটা আমার জানতে হবে, তার কজেশনটা আমার জানতে হবে, এবং তার সাপ্রেশনটা আমার জানতে হবে, তার মোডালিটিটা আমার জানতে হবে, এবং তার যে সাবসিবিলিটি সেটাও আমার জানতে হবে। তার রোগ সম্পর্কে আমার রোগীর কাছ থেকে যখন জানতে হবে, তাহলে ম্যাটেরিয়ামেটিকা এক জায়গায় লিখতে অসুবিধাটা কি? আমার কেস টেকিংয়ে সুবিধা হবে। আমি তো রোগীর কাছ থেকে তথ্যগুলো নিতে হবে, একান্ত নিতে হবে, আমার নিতে হবে না, একান্ত নিতে হবে। নিতে হলে সেগুলো আমি সব এক জায়গায় কেস টেকিং ফরম্যাটে নিয়ে যাব, এখানে সেখানে আলোচনা করবো না। তার মানে মূল হলো আমার এই ঔষধ আলোচনা হবে কেস টেকিং ফরম্যাট। তারপরে দ্বিতীয়টা বলবো রেপার্টরি ফরম্যাট, মূলত এখানে। তাহলে কেস টেকিং ফরম্যাটে আমরা আসি। প্রথমে হলো আমার রোগের ধরন বা ডিজিজ প্যাটার্ন, কিভাবে তার টোটাল সামগ্রিক রোগের প্যাটার্নটা কিভাবে প্রকাশ করবে আমার অ্যানাকার্ডিয়াম। প্রথমে হচ্ছে মস্তিষ্ক পেটে গোলযোগ, মস্তিষ্ক পেটে গোলযোগ। রোগী যা কিছু বলুক না কেন, তার প্রথমেই টাচ করতে হবে এখান থেকে বা আশেপাশে থেকে, সেগুলো আমরা আসতেছি। কিন্তু তার প্রধান সমস্যাটার মূল জায়গাটা এখান থেকেই শুরু হয়, যে আমার মস্তিষ্কেও গণ্ডগোল আছে এবং আমাদের পেটেও গণ্ডগোল আছে। এই জন্য আমি কয়েক মাস আগে কারে জানি এটা ধাবর দিয়ে বলছিলাম যে অ্যানাকার্ডিয়াম শুধু এই ব্রেনের জন্য ব্যবহার করেছে, তার পেটের সংবাদ নিয়েছো কখনো? খালি এই কথাটা বলো। কোন মোবাইলে কোন ছাত্র জানি বলেছে, সে প্রায় এই ঔষধে আসে আর অ্যানাকার্ডিয়াম, ওই স্মৃতি বলা অ্যানাকার্ডিয়াম। তখন রাগ করে বলেছিলাম যে অ্যানাকার্ডিয়ামের খালি স্মৃতিটাই দেখেছো, মেন্টাল, তার পেটের খবর নিয়েছো কখনো? তার মূলত সমস্যাটা ওখান থেকে শুরু হয়, এবং যেখানে পেটের সমস্যা নেই সেখানে অ্যানাকার্ডিয়াম নেই। কথাটা যেন মনে থাকে, যেটা আছে সেইটা শুধু বোঝেন, যেটা নাই সেটাও আপনার বুঝতে হবে। কোনটা না থাকলে আমি ঔষধটা দিতে পারবো না। তা যেখানে পেটের গোলযোগ নেই সেখানে অ্যানাকার্ডিয়াম নেই। কথাটা আবার লিখে রাখেন, নোট করে রাখেন। তাহলে আমার মস্তিষ্ক পেটের গোলযোগ, তার মানে নিউরোগ্যাস্ট্রিক ডিসঅর্ডার একত্রে। এই কথাটা বুঝবে বড় অ্যালোপ্যাথি ডাক্তাররা, যে কি সুন্দর একটা সেন্টেন্স দিয়েছে। হোমিওপ্যাথির ভিতরে এরকম নিউরোগ্যাস্ট্রিক সমস্যা ওরা বোঝে বা এটা ব্যবহার করতে পারে, বা এরকম একটা লাইন ব্যবহার করতে পারে। এটা তো আমরা অ্যালোপ্যাথিরা করি বা চিকিৎসা বিজ্ঞান করে, কিন্তু আমাদের তো চিকিৎসা বিজ্ঞান আমরা করি না। কি জন্য? আমাদের দুর্বলতার জন্য। আমাদের বইগুলো সহজে লেখে নাই, কিন্তু মিলিয়ে লেখা উচিত ছিল। সে টোটাল রোগীটা হলো আমার নিউরোগ্যাস্ট্রিক রোগী। তার রোগীটা তো একটা শ্রেণী আছে, একটা ধাতু আছে, একটা জায়গা আছে, একটা অ্যারেস্টেড জায়গা আছে, একটা ট্রিগার পয়েন্ট আছে, সেটা হলো তার নিউরোগ্যাস্ট্রিক ডিসঅর্ডার। এবার কি হয় সেখানে? তার মানে দীর্ঘস্থায়ী মানসিক ও স্নায়বিক সমস্যা আরেকটা লক্ষণ। ওইটা হলো পেটের এবং মস্তিষ্কের সমস্যা। নিউরোগ্যাস্ট্রিক যেটা বলেছি পেটের আর মস্তিষ্কের সমস্যা। পরেরটা বলেছি দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা ও স্নায়বিক সমস্যা, যেটা হলো নিউরোমেন্টাল ডিসঅর্ডার। নিউরোমেন্টাল ডিসঅর্ডার, এই দুটো জায়গা হলো আমাদের মূল জায়গা রোগের, অ্যানাকার্ডিয়ামের। এই দুটো কথা মনে রাখবেন। একটা হলো নিউরোগ্যাস্ট্রিক ডিসঅর্ডার, আর একটা হলো নিউরোমেন্টাল ডিসঅর্ডার। এই দুটো জায়গাকে কেন্দ্র করে রোগীটা ক্রমান্বয়ে ওইরকম দ্বৈততায় চলে যাবে, অমুক রোগে চলে যাবে, ক্রমান্বয়ে আস্তে 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 সে এক সময় টোটাল মেন্টাল ডিসঅর্ডারে চলে যাবে।
3 নম্বরে যখনই আমরা রোগ সম্পর্কে জানতে যাব, রোগীর কাছে আমাদের প্রশ্ন করতে হবে, হে রোগী, আপনার কথাটা শুনলাম, আপনার প্রেজেন্ট কমপ্লেন শুনলাম, আপনার এই রোগের অগ্রগতি কীরকম? রোগের একটা অগ্রগতি আছে, কিভাবে বাড়ে, তার নেচারটা কি? আমাদের হোমিওপ্যাথিতে আছে ধীরে ধীরে, আসতে, হঠাৎ আসে হঠাৎ যায়, ধীরে আসে ধীরে যায়, ধীরে আসে হঠাৎ যায়, হঠাৎ আসে ধীরে যায়, এরকম একটা নেচার আছে না রোগের প্রকৃতি? এই রোগের প্রকৃতিটা আমাদের জানার দরকার। সেটাকে আমরা হেডিং করেছি অগ্রগতি হিসাবে। যে রোগ যে তোমার হয় শরীরের ভিতরে, সেই রোগটার অগ্রগতিটা কীরকম হয়, সেটা হলো ধীরে ধীরে আসে এবং সবিরাম হয়। তো মাঝে মাঝে বিরাম দেয়, কিছুদিন ভালো, আবার কিছুদিন পরে আবার গোলযোগ, আবার কিছুদিন ভালো, আবার কিছু সময় গোলযোগ সৃষ্টি হয়। ক্রমবর্ধমান হারে তার রোগের প্রকৃতি, ক্রমবর্ধমানে সে বাড়তে থাকে। তো মানে আজকে যেরকম আছে 15 দিন পর আরও খারাপ হচ্ছে, আরও খারাপ হচ্ছে, ক্রম আস্তে আস্তে বেড়েই যাচ্ছে সমস্যাটা, এরকম একটা তার প্রকৃতি আছে। এবং প্রত্যাবর্তনযোগ্য, তার মানে রোগটা সরে গেল, ভালো করে দিলেন, অমুক সমুক করলেন, আবার সে প্রত্যাবর্তন করতে পারে। এটা হলো তার রোগের প্রকৃতি। অ্যানাকার্ডিয়ামের রোগের চরিত্র বা প্রকৃতিটা হলো ধীরে আসবে ধীরে যাবে, সবিরামভাবে আক্রমণ করবে বা আগমন করবে, ক্রমবর্ধমান হারে সে চলবে এবং প্রত্যাবর্তন করার গুণাবলী সে রাখে। এবার যদি একেবারে সরাসরি নেচার ধরি বা প্রকৃতিটা কি, সেটা হলো নিউরোলজিক বা সেনায়োবিক, আর একটা হলো সাইকোলজিক্যাল, তার মানে সরাসরি মানসিক। এখন বলতে পারেন স্যার এই নিউরোলজিক্যালই মনে হয় সাইকোলজি। নো, এটা যারা মনোবিজ্ঞান পড়েছেন বা যারা অ্যালোপ্যাথিতে যারা পড়েছেন, সাইকিয়াট্রিক পড়েছেন, তারা দেখেছেন টোটাল মানসিক রোগীগুলোকে প্রধান 2 শ্রেণীতে ভাগ করে ফেলানো হয়। একটা হলো নিউরোলজিক্যাল আর একটা হলো সাইকোলজিক্যাল। একটা হলো সেনায়োবিক, স্নায়ু সমস্যার জন্য, আর একটা হলো মস্তিষ্কের গোলযোগের জন্য। এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে মেন্টাল পেশেন্ট আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন না। কারণ মেন্টাল পেশেন্ট ট্রিটমেন্ট করতে হলে আপনার আগে বুঝতে হবে যে এটা হলো কি নিউরোলজিক্যাল সমস্যা না সাইকোলজিক্যাল সমস্যা। কথাটা বুঝতে পেরেছেন? যদি বিশ্বাস না হয় আমাকে দেখাবেন, আমি মনোবিজ্ঞানের মাইন্ডের উপরে মেডিকেলের যে বিজ্ঞান আছে ওইখানে আমি দেখিয়ে দেবো এটা, যে ওই যত রোগগুলো আছে প্রধান 2 ভাগে ভাগ করে ফেলায়। একটা হলো নিউরোলজিক্যাল, আমার শরীরের স্নায়ুবিক সমস্যার জন্য এক ধরনের মানসিক সমস্যা সৃষ্টি হবে, আর একটা মস্তিষ্কের জন্য সরাসরি মানসিক সমস্যা সৃষ্টি হবে, মানসিক সমস্যার জন্য মানসিক সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে আমরা প্রকৃতি বুঝলাম। তাহলে অ্যানাকার্ডিয়ামের রোগীর কাছে যখন পেশেন্ট কমপ্লেন আমাদের কাছে জানাবে তার সমস্যা, সেটার অগ্রগতিটা আমরা জেনে নেব এবং তার প্রকৃতিটাও আমরা সাথে সাথে জেনে নেব। এরপরও আরও অনেক কিছু আছে, আমাদের সেন্সেশন, আমাদের কজেশন আমরা একটু পরে আসতেছি। সেন্সেশনটা সবসময় সঠিকভাবে পাওয়া যায় না, তারপরেও কিছু কিছু জায়গায় সেন্সেশন খুব মজবুত, প্রবল সেন্সেশনগুলো আমাদের নিতে হবে। দুর্বল সেন্সেশন নিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ সেন্সেশনের ভিতরে রোগী ভুল করে এবং সেন্সেশনের ভিতরে আমাদের মেডিকেল রেপার্টরিরও যথেষ্ট ভুল আছে। ওখানে যে দেখবেন এক সেন্সেশনে বলতেছে একটা রোগীর একটা ঔষধে বলতেছে যে টন করে, আর একজনে যাই বলতেছে এখানে চিন করে বা অন্য একটা সমস্যা বলছে। এই সমস্যাগুলো আমাদের ম্যাথমেটিক্স, আপনারা যদি তুলনামূলক না পড়েন তাহলে এই জিনিসগুলো ধরতে পারবেন না। তুলনামূলক ম্যাথমেটিক্স পড়তে হবে, অনেকগুলো বই, তার মানে তুলনামূলক বাজারে ম্যাথমেটিক্স বাজার সেটা না, ওর ভিতরে নেই কিচ্ছু। আপনার পড়তে হবে এই মেডিসিনটা কী বলেছে মোডালিটির ব্যাপারে, ওই বইটায় মোডালিটি বলে গেছে, ওই বইটায় কী বলেছে, ওই বইটা কী বলেছে, পড়ে দেখবেন অসমন্বয় শুরু হয়ে গেছে।